শ্রীমৎ স্বামী ভগবৎপাদ আদি শঙ্করাচার্যের প্রকরণ গ্রন্থ আত্ম অনাত্ম বিবেক, এইটা আমরা পড়তে শুরু করেছি। গত কয়েকদিনে প্রথম কয়েকটি অংশ আমরা পড়েছিলাম। আজকে তারপর থেকে আর একটু এগোবো। তিনি প্রথমে সাধনা চতুষ্টয়ের কথা বলার পরে আত্মানাত্মার এবং অনাত্মার সংজ্ঞা দেবার পরে অনাত্মার বিষয় প্রথমে স্থূল শরীর বলেছেন, এরপরে সূক্ষ্ম শরীর বিষয় বলতে আরম্ভ করেছেন। সেই অংশটি থেকে আজকে আমরা শুরু করব। মঙ্গলাচরণের শ্লোকটি পড়ে নি। বলছেন যে দৃশ্যং সর্বমনাত্মা স্যাৎ দৃকেব আত্মা বিবেকিনঃ আত্মনাত্ম বিবেকোয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। অর্থাৎ সকল দৃশ্যই অনাত্মা এবং দ্রষ্টার বিবেকী, দ্রষ্টাই যে বিবেকী তার আত্মা, এবং এই আত্মা অনাত্ম বিবেকের বিষয়ে বহু শাস্ত্রে বলা হয়েছে। আমরা সেটি এক একটি করে আজকের অংশটাতে আসবো। দেখি, আজকে সূক্ষ্ম শরীরের অংশটা আমরা পড়ছিলাম, সেই জায়গাটা আমরা চলে আসি। সাধারণ চতুষ্টয় অংশ হয়ে গেছে, আগের দিন পড়েছি। হ্যাঁ, এবার এই জায়গাটা আসবো। দম, এগুলো হলো দমের পরে মুমুক্ষুত্বম সমাধি ষাট সম্পত্তি, সেটি হলো এরপরে আরেকটু এগিয়ে। এর পরের অংশটা এইখানের পর থেকে সূক্ষ্ম শরীর, এরপর স্থূল শরীর। স্থূল শরীর পড়েছি, সূক্ষ্ম শরীরের থেকে আমরা শুরু করব। এখানে বলা হয়েছিল আগের দিন যে সূক্ষ্ম শরীরকে তিনি ব্যাখ্যা করছেন, তার যে অংশগুলি এগুলি বলছেন। এই অংশ থেকে আমরা শুরু করছি। বলেছিলেন সূক্ষ্ম শরীর নাম অপঞ্চীকৃত ভূত কার্যম সপ্তদশকম লিঙ্গম। বলছেন সূক্ষ্ম শরীর অপঞ্চীকৃত পঞ্চভূতের কার্য। আমরা যখন ওইটি পড়লাম, এর আগে স্থূল শরীর পড়েছি, তখন দেখেছি আমরা পঞ্চীকৃত, সেগুলো স্থূলভূত, সেই অবস্থায় পঞ্চীকৃত, সেগুলি বিষয়গুলি পঞ্চীকরণ বিষয় পরে আমরা দেখব। এখানে অপঞ্চীকৃত, সে অপঞ্চীকরণের আগে তার সেই ভূত কার্য, পঞ্চভূতের কার্যের দ্বারা সপ্তদশ 17টি যে অবয়ব নিয়ে বিশিষ্ট যে লিঙ্গ সূক্ষ্ম শরীর, তার অপর নাম লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীর। সপ্তদশকে আমরা ওগুলি একটা করবো। জ্ঞানেন্দ্রিয়ানি পঞ্চ, 5টি জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয়ানি পঞ্চ, 5টি কর্মেন্দ্রিয়। প্রাণাদি পঞ্চবায়ব, পঞ্চপ্রাণ, এই 5 5 10 আর 5 15, আর বুদ্ধি আর মনস 6টি, তো 16 17। এবারে আজকে এই জায়গায় এতটা আগের দিন পড়েছি, এরপর থেকে এখান থেকে একটু শুরু করবো জ্ঞানেন্দ্রিয় থেকে। আশা করি শোনা যাচ্ছে, কোনো আওয়াজ অসুবিধা হচ্ছে না? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক। তো এখানে প্রথমে এদের ডেফিনেশন গুলো বলবেন। জ্ঞানেন্দ্রিয়ানি কানি, জ্ঞানেন্দ্রিয় কোনগুলি? বলছেন চক্ষু, প্রথমে স্তোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, ঘ্রাণাখ্যানি। এখানে কোথাও কোথাও একটুখানি স্পেলিং মিস্টেক, প্রিন্টিং এরর হয়ে গেছে, টাইপো এরর হয়ে গেছে। স্তোত্র অর্থাৎ যেটা আমরা সাধারণ ভাষায় এটি আমরা কান, যেটি আমরা বোঝাই, এটা ত্বক আগে আসবে, তারপরে চক্ষু হবে। এই ক এবং তার হর্ষন্ত বাদ চলে গেছে। ত্বক অর্থাৎ যেমন স্পর্শ, আমরা স্কিন যেটি আমরা বোঝাতে চাই। এরপরে চক্ষু, তারপরে জিহ্বা, তারপরে ঘ্রাণ, আখ্যানি, এই সবগুলি মিলিয়ে 5টি। এবার প্রত্যেকটির ডেফিনেশন আলাদা করে দেবেন। এই ডেফিনেশন গুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আগেও বলেছি যে এই তত্ত্ববোধ বা অন্যান্য প্রকরণ গ্রন্থের সঙ্গে আত্মানাত্ম বিবেকে সাধনের দিক দিয়ে, অর্থাৎ আমাদের বোঝার সুবিধার জন্য, শুধু থিওরিটিক্যাল ডেফিনেশন নয়, আমাদের বোঝার সুবিধার জন্য তিনি এই আমাদের জ্ঞানেন্দ্রিয়, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর আমাদের সাধনের সহায়ক হিসেবে বলবেন। সেই জন্য এই ডেফিনেশন গুলো কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। প্রথমে শ্রোত্রেন্দ্রিয় বলছেন,
শ্রোত্র যেটি দিয়ে আমরা শুনি, সেই শ্রোত্রেন্দ্রিয় কি হলো, নামও, তার নাম বলছেন শ্রোত্র ব্যতিরিক্তম। প্রথমে বলছেন সেটি হলো শ্রোত্র ব্যতিরিক্ত। শ্রোত্র আমি প্রথমে বললাম, শ্রোত্র তো কর্ণ বলেছিলাম, কিন্তু প্রথমে তিনি বলেছিলেন কান বাদ দিয়ে। এটা ইম্পর্টেন্ট জিনিস। কান বাদ দিয়ে কর্ণ শস্কুলি অবচ্ছিন্ন নভ দেশ আশ্রয়ম। কর্ণ শস্কুলি অর্থাৎ যেটা আমরা কানে যে আমরা রন্ধ্র যেটি বলি, আমাদের আমাদের কানের মধ্যে ফিজিওলজি মেডিকেল সায়েন্সে আছে, তার এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার ইত্যাদি, তার যে একটি প্যাসেজ মতো আছে যার মধ্যে হাওয়া ভরা থাকে, এবং তার মধ্যে বায়ুর ওই মাধ্যমে নানা কম্পনের মাধ্যমে আমাদের যা কিছু আমরা যখন শুনি, এবং সেইভাবে আমরা যে কোনো জিনিস আমরা গ্রহণ করি, আওয়াজে যা কিছু আসে। তো সেই কর্ণ শস্কুলি, কর্ণের যে রন্ধ্র, সেই যে কর্ণের মধ্যে যে আমাদের যে শুষ্ক যে বায়ু অংশের বায়বীয় যেটা পাইপের মতো জায়গা রয়েছে, বলছেন সেটি অবচ্ছিন্ন, সেটিকে অবচ্ছিন্ন সেটিকে কেন্দ্র করে সেটিকে নিয়ে তার মধ্যে যে নভদেশ, নবদেশ অর্থাৎ ওই যে স্পেসটি বলা হচ্ছে, যে আমরা যেমন কানের মধ্যে যে পাইপের মতো জায়গা যেখানে হাওয়া রয়েছে যেখানে, এবং সেটার মধ্যে দিয়ে আমাদের আওয়াজগুলি এসে পৌঁছে এবং শেষে কানের পর্দায় এসে তার ভেতরে আবার ইন্টারনাল ইয়ারে গিয়ে সেখানে নানা কতগুলি হাড় আছে, কতগুলি আমাদের ওই বোনস আছে, তার মধ্যে দিয়ে তারপর সেটা ব্রেনে আমাদের সিস্টেমে যাচ্ছে, আমাদের সেখানে গিয়ে আমাদের যা শোনা সেটা শুনতে পাচ্ছি। সেটা বলছেন কর্ণ শস্কুলি, কর্ণ যে রন্ধ্র সেটার মধ্যে দিয়ে অবচ্ছিন্ন, সেটি দ্বারা যেটা মধ্যে যে নভদেশ, যে আকাশ রূপ যেটা স্পেস রয়েছে, সেটিকে আশ্রয় করে শব্দ গ্রহণ শক্তি, যে শব্দ গ্রহণের যে শক্তি সেখানে সেখানে যে পাওয়ার রয়েছে, সেটি হচ্ছে শক্তি ইন্দ্রিয়ম, সেই ইন্দ্রিয়কে শ্রোত্রেন্দ্রিয়ম ইতি। অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট মনে হলো, আমরা যেটি যখন আমরা সাধারণভাবে ভাবি, যখন আমরা বলে ফেলি যে জ্ঞানেন্দ্রিয় মানে এই চোখ কান বলি, আমরা অনেক সময় আমাদের যে আমরা শরীরের সঙ্গে এতটা আসক্ত, দেহ বুদ্ধি আমাদের এত প্রবল, আমরা মানে এই কান যেটা যেটা ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিওলজি বা মেডিকেল সায়েন্সে যে আমাদের যে কান যেটা বলা হলো এক্ষুনি, যেটা ইএনটি ডাক্তার যেগুলো দেখেন ইত্যাদি, তো সেটাকেই আমরা জ্ঞানেন্দ্রিয় মনে করি, এবং ওটা মুখে যখন বলছি আমরা চোখ কান ইত্যাদি, আমরা ওটাই কথার কথা মেনে মনে করে নিই। এর বাইরে কোনো অস্তিত্ব আমাদের মাথায় আসে না, খেয়াল আসে না, আমরা এতদূর ওটা অ্যাটাচড হয়ে একটা ন্যাচারাল আমাদের জন্য এত স্বাভাবিক হয়ে গেছে। এটা তিনি যেন এখানে শঙ্করাচার্য চোখে আঙুল দিয়ে যেন আমাদের দেখিয়ে দিচ্ছেন, না সে কান বাদ দিয়ে। এটা কেন বলছি যে কান বাদ দিয়ে কানের মধ্যে যে কর্ণরন্ধ্র এবং তার মধ্যে যে ওই যে স্পেসের মধ্যে যে শব্দ গ্রহণের শক্তি যে ইন্দ্রিয়ের মাধ্যমে সেটি হয়। ফিজিক্যাল যেটা আমরা দেখি স্থূল শরীরে, তাতে বললাম তো ফিজিওলজির মানুষ ওগুলো বলে দেবেন কি কি হাড় ইত্যাদি কোথায় যাচ্ছে, কিভাবে ব্রেনের সেন্টার ইত্যাদি সব বলবেন, কিন্তু এগুলি কোনোটাই কিন্তু শ্রোত্ররূপ জ্ঞানেন্দ্রিয় নয়। এটি ইম্পর্টেন্ট। এখানে মনে করেছেন যে শ্রোত্রেন্দ্রিয় ব্যতিরিক্তম, এটা কেন বলা হচ্ছে, কারণ শরীরের অংশ নয়, এটি সূক্ষ্ম শরীরের অংশ। সেই জন্য এটি স্থূল শরীরে শুধু এই যে আমরা এক্সটার্নাল যে আমরা এই মেশিনগুলো তথাকথিত দেখছি এই কারণ ইত্যাদি, সেগুলোর মাধ্যমে ওটা অভিব্যক্ত হচ্ছে, কিন্তু এইটা কিন্তু জ্ঞানেন্দ্রিয় নয়। জ্ঞানেন্দ্রিয় এটার পারে সূক্ষ্ম রূপে আছেন, সাটল রূপে আছেন, যাকে আমরা কিন্তু দেখতে শুনতে আমরা পাচ্ছি না, আমাদের ফিজিওলজি বা মেডিকেল দেখতে শুনতে পাচ্ছে না। তো সেইটাকে জ্ঞানেন্দ্রিয় বলা হচ্ছে। ওই জন্য প্রথমেই বলেছেন শ্রোত্র ব্যতিরিক্ত, এটা যাতে আমাদের সবসময় মাথায় থাকে এই বিষয়টি, সেই জন্য তিনি এখানে খুব বিশেষ করে এখানে জোর দিলেন, এটা ভীষণ জরুরি। তো এই বোধটা আমাদের থাকলে তখন আমরা ওখানে ধাপে ধাপে যেগুলো আমরা দেখবো, কেন দেখবো যে পঞ্চীকরণের বিষয় যখন আসবে তখন দেখবো যে আমাদের যে স্থূল শরীর, ওই যে পঞ্চতন্মাত্র পঞ্চভূতে যে তমর, যে সত্যতম রজ তিন গুণের দ্বারা যে প্রকৃতির এই সবকিছু তৈরি হয়ে রয়েছে, তার তমর দ্বারা যে তমগুণের যে আধিক্যের দ্বারা আমাদের পঞ্চভূতের এই যে শরীর যেটা স্থূল শরীর সেটি তৈরি হচ্ছে। কিন্তু এই যে জ্ঞানেন্দ্রিয়গুলি, এগুলি কিন্তু পঞ্চভূতের সেই তমর দ্বারা নয়, এটি তৈরি হয়েছে পঞ্চভূতের মধ্যে যে সত্য সেটির দ্বারা তৈরি হয়েছে, সাত্ত্বিক অংশ থেকে তৈরি হয়েছে, তম অংশ থেকে স্থূল শরীরের ভাবটি আসছে। আর সূক্ষ্ম শরীরের মধ্যে সাত্ত্বিক অংশ আছে, আবার রাজসিক অংশ আছে। রাজসিক অংশের দ্বারা কর্মেন্দ্রিয়গুলো আমরা এরপরে আসবো, কর্মেন্দ্রিয় আসবে এবং পঞ্চ বায়ু বা পঞ্চ প্রাণ আসবো। তো সেইগুলি পঞ্চপ্রাণ এবং যে কর্মেন্দ্রিয়, সেগুলি রাজসিক অংশের দ্বারা তৈরি, প্রকৃতির রজ অংশ দ্বারা। আর এই যে জ্ঞানেন্দ্রিয় পড়ছি, আর অন্তঃকরণে যে মন বুদ্ধি চিত্ত অহংকার, সেগুলি প্রকৃতির সত্যগুণের দ্বারা তৈরি হয়েছে। ফলে এটি সত্যগুণের, আর কর্মেন্দ্রিয় আর পঞ্চ প্রাণ পড়বে সেগুলি রজগুণের,
আর এই জ্ঞানেন্দ্রিয় আর অন্তঃকরণ মন বুদ্ধি চিত্ত অহংকার সত্ত্বগুণের। আর স্থূল শরীর যেটাকে আমরা আইডেন্টিফাই করি, যেটা দেখতে পারি, যেটা ইন্দ্রিয়তে দেখি, যেটা ডাক্তার ইত্যাদি ফিজিওলজির মানুষ যেগুলো দেখেন জানেন, ল্যাবরেটরিতে আমরা দেখতে চিনতে পারি, সেটা কিন্তু সেই পঞ্চভূতের তম ভাব দিয়ে সেটা প্রকাশিত সেটা হয়েছে। সেই জন্যই একটা কিন্তু দুটো কিন্তু ডিফারেন্ট, মানে একই মূল থেকে কিন্তু তার মধ্যে অ্যাসপেক্টের ডিফারেন্স আছে। ওই জন্য বোঝানোর জন্য এটি মনে করালেন যে স্তোত্র ব্যতিরিক্তম, এটা খেয়াল রাখা দরকার। আমরা কথার কথা বলে দিই যে জ্ঞানেন্দ্রিয় মানে চোখ কান নাক ইত্যাদি, কিন্তু সেটা যে নয় সেটা কিন্তু এখানে কিন্তু উনি খেয়াল রাখছেন। এটি আমাদের অনাত্মাকে চেনার জন্য এটি ভেরি ইম্পর্টেন্ট, যাতে সব জায়গায় আমরা সেটা গুলিয়ে না যাই, যে আমরা না হলে আবার সে নিজেকে আইডেন্টিফাই করে নেবো শরীরের সঙ্গে। এই ভাগগুলো যদি, সূক্ষ্ম ভাবগুলো যদি খেয়াল রাখি আমাদের সাধনার সঙ্গে, না বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো শাস্ত্রেও মহাপুরুষরা বাণী বলছেন, সেখানেও দেখবো এই জিনিসটা মিলিয়ে নিতে পারবো, এই সূক্ষ্ম পার্থক্যগুলো। ঠিক একইভাবে পরের গুলো খুব সহজে এইভাবেই বলে যাবেন। ত্বক ইন্দ্রিয় নামা, ত্বক মানে যেটা স্পর্শ হিসেবে আমরা যেন স্কিন ভেবে নিই, তো সেখানে প্রথমেই বলে দিচ্ছেন ত্বক ব্যতিরিক্তম, একইভাবে বলে দিচ্ছেন এটাও কিন্তু ত্বক ছাড়া, যে আমাদের স্কিন বাদ দিয়ে। আর এটা কিন্তু স্কিন নয়, স্কিনটা তো স্থূল শরীর রয়েছে, যেটা তমর দ্বারা হয়েছে, প্রকৃতির তমর দ্বারা আসছে। সেটা বলছেন ত্বককে আশ্রয় করে, কিন্তু তাকেই আশ্রয় করে আপাদতল মস্তক ব্যাপিনী, একদম পা থেকে মাথা পর্যন্ত সমগ্র আমাদের যে আচ্ছাদন রয়েছে সেই ব্যাপিনী, সেখানে উষ্ণাদি, শীত উষ্ণাদির স্পর্শ, শীত এবং উষ্ণ ইত্যাদি প্রত্যেক যে টাচ সেন্সেস আমাদের জানি, আমাদের ফিজিওলজি বলে দেবে, সেখানে সেন্সারি আমাদের ওখানে বিভিন্ন আমাদের ভাবে ওখানে স্পর্শের মাধ্যমে আমরা বুঝি শীত উষ্ণ ব্যথা ইত্যাদি নানা কিছু আমাদের। আর সেখানে যেমন যেমন রিয়াকশনে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যেও আছে ফিজিওলজিতে সেন্সারি নার্ভাস সিস্টেম, মোটর নার্ভাস সিস্টেম গুলো কর্মেন্দ্রিয় রূপে সে অ্যাকর্ডিংলি কাজ করে সেগুলি। তো সেখানে বলছেন সেইভাবে সেই শক্তিম ইন্দ্রিয়ম ত্বক ইন্দ্রিয়ম ইতি, তো সেখানেও একইভাবে ত্বক বাদ দিয়ে বাকি মাথা থেকে পার পর্যন্ত যেটি শীত উষ্ণ আদি যে শক্তির দ্বারা এটা হচ্ছে, এই যে ইন্দ্রিয়ের দ্বারা এই কর্মটি সংঘটিত হচ্ছে, তাকে ত্বক ইন্দ্রিয় বলা হয়। ঠিক যেমন এটা ওয়ান অফ দ্য ওয়ে অফ এক্সপ্লেনিং আমাদের ফিজিওলজি বলতে পারেন, এটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। এটা যেহেতু প্রথমেই বলা হচ্ছে যে সূক্ষ্ম শরীর আমাদের তথাকথিত যে ফিজিওলজি বের মাধ্যমে আমাদের দেখা বা শোনা বা এক্সপেরিমেন্ট করে আমাদের ল্যাবরেটরিতে দেখাশোনা যাবে না, কিন্তু যেমন ভাবে বিজ্ঞান একটা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে, যেটা আমরা বললাম নার্ভ সেন্টার, নার্ভাস সেন্সারি, মোটর, বা আমাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেমের কথা আসে, আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নানা রকম ভাবে আমাদের ব্যাখ্যাগুলো নেওয়া হয়, দেখা হয়। তো সেটা একরকম ভাবে শরীরকে ব্যাখ্যা হচ্ছে, কিন্তু সবই স্থূল শরীর। এখানে সূক্ষ্ম শরীরে যেটি দেখা যাবে না সেটা এইভাবে তিনি নিচ্ছেন। এরপর এইভাবে চক্ষুর কথা বললেন, চক্ষু ইন্দ্রিয় নামও, সেখানেও গোলকে ব্যতিরিক্তম, অর্থাৎ চক্ষু গোলক যেটা যেটা আই সার্জনে যেটি দেখেন, সে প্রথমে ওটা বলে দিচ্ছেন, সেটা ওটা বাদ দিয়ে, ওটা কিন্তু এই চোখটা কিন্তু জ্ঞানেন্দ্রিয় নয়, চোখ বাদ দিয়ে কিন্তু এই চক্ষু গোলককেই আশ্রয় করে, এটাকে সাপোর্ট করে কৃষ্ণ তারকা অগ্রবর্তী, আমাদের চোখের মধ্যে আমরা জানি আমাদের রেটিনা, আমাদের আরো নানা অংশ থাকে, সাদা অংশটা স্ক্লেরা থাকে, তারপর ভেতর রেটিনা, আইরিস, অনেক কিছু আমার প্রত্যেক অংশ, লেন্স ইত্যাদি থাকে। তো বলছেন সেই যে আমাদের এই কালো রকম তারার যেটা আমরা সাধারণভাবে চোখে যে দেখি, সেটির মধ্যে ভেতরের দ্বারা রূপগ্রহণ শক্তি বিশিষ্ট ইন্দ্রিয়ম চক্ষু ইন্দ্রিয়ম ইতি, অর্থাৎ এই চোখ যে রূপ, যে ফিজিক্যাল যেটা চোখ সেটা নয়, কিন্তু সেটা কি তার কৃষ্ণ তারকার তার মধ্যে যে তার আগের যে সম্পূর্ণ যে তার মধ্যে দিয়ে, ওখানে যেমন ওই কানের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল যে সেই তার ভেতরে রন্ধ্রের মধ্যে, তার মধ্যে যে নভকে আশ্রয় করে যারা যে শক্তি ইন্দ্রিয় কাজ করছেন, যেটি আমরা 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 ইন্দ্রিয় মানে বাহিরের এর দ্বারা আমরা কখনো দেখতে বা জানতে পারি না, তাকে এখানেও সেইভাবে বলছেন সেই শক্তি রূপ যে ইন্দ্রিয়, সেই শক্তি বিশিষ্ট যার মধ্যে রয়েছেন, একে আশ্রয় করে কর্ম করছেন, তো তাকে চক্ষু ইন্দ্রিয়। একইভাবে জীবেন্দ্রিয় বলছেন, সেখানে জিহ্বা ব্যতিরিক্তম, অর্থাৎ আমাদের টাং, আমাদের সেটি বাদ দিয়ে কিন্তু জিহ্বাকেই আশ্রয় করে, সেটাকে বাদ দিয়ে কিন্তু তাকেই আশ্রয় করে, এখানে জিহ্বা অগ্রবর্তী রসনা গ্রহণ শক্তি ইন্দ্রিয়ম জীবেন্দ্রিয়ম ইতি, টাংকে বাদ দিয়ে তাকেই কিন্তু আশ্রয় করে, তার যে আমাদের যেমন ফিজিওলজিতে ওখানে টেস্ট বার্ড ইত্যাদি বলা হবে, সেখানে এখানে তেমনি এইভাবে ব্যাখ্যা হচ্ছে যে সেটাকে জিহ্বাকে বাদ দিয়ে কিন্তু তার মধ্যে এই রসগ্রহণের যে শক্তিমাত, যে ইন্দ্রিয়র শক্তিতে এটি চলছে, যার দ্বারা সেই ইন্দ্রিয় বা সেই করণ বা সেই ইনস্ট্রুমেন্টকে জিহ্বা ইন্দ্রিয় বলা হচ্ছে, যেটি সূক্ষ্ম শরীরে, যেটি সত্যগুণের প্রকৃতির সত্যগুণের দ্বারা আসছে। এরপরে ঘ্রাণেন্দ্রিয় নাম,
নাসিকা ব্যতিরিক্তম নাসিকা আশ্রয়ম নাসিকা অগ্রবর্তী, সেখানে নাককে বাদ দিয়ে কিন্তু নাককে বা নোজকে তাকে আশ্রয় করে নাসিকা অগ্রবর্তী, সে নাসিকার অগ্রবর্তী যেটি ইয়ে রয়েছে ওই গন্ধ গ্রহণ শক্তি বিশিষ্ট যে শক্তি ইন্দ্রিয় রয়েছে, যাকে যে ইনস্ট্রুমেন্ট করণ রয়েছে তাকে ঘ্রাণেন্দ্রিয় বলা হচ্ছে। তো ঠিক একইভাবে এগুলো নিয়ে আরেকটু আবার পরে আসবো, এটা আগে আমরা এই জাস্ট ডেফিনেশন গুলো সহজে একইভাবে পর আছে এগুলো আগে দেখে নিই। এর পরের গুলো আবার আমরা কর্মেন্দ্রিয় একইভাবে আসছে, এটা ঠিক ওইগুলি পড়ে নিলাম। আমরা এখানে বললাম জ্ঞানেন্দ্রিয় কোনগুলি, শ্রোত্র চক চক্ষু জিহ্বা ঘ্রাণ, এই 5টি জ্ঞানেন্দ্রিয়। ঘ্রাণ প্রত্যেকটি শ্রোত্রেন্দ্রিয় হলো কর্ণ ভিন্ন, কর্ণরন্ধ্র মধ্যবর্তী আকাশের আশ্রয় রূপে শব্দ গ্রহণ শক্তি বিশিষ্ট ইন্দ্রিয়। ত্বক ইন্দ্রিয় হলো ত্বক ছাড়া ভিন্ন, ত্বকের আশ্রয় রূপে যে আপাদ মস্তকে ব্যাপী শীত উষ্ণ আদি স্পর্শ শক্তি বিশিষ্ট ইন্দ্রিয়। চক্ষু ইন্দ্রিয় হলো চক্ষু গোলক ভিন্ন, বাদ দিয়ে চক্ষু গোলকের আশ্রয়ে যে কৃষ্ণ বর্ণ তারার অগ্রবর্তী যে রূপগ্রহণ শক্তি বিশিষ্ট ইন্দ্রিয়। জীবা ভিন্ন, জীবের আশ্রয় জীবের অগ্রবর্তী রস গ্রহণ শক্তি বিশিষ্ট ইন্দ্রিয় হলো জীবা ইন্দ্রিয়। নাসিকা ভিন্ন, নাসিকার আশ্রয় নাসিকা অগ্রবর্তী নাসিকা গন্ধ গ্রহণ শক্তি বিশিষ্ট যে ইন্দ্রিয়কে তাকে ঘ্রাণেন্দ্রিয় বলা হলো। তো এগুলো প্রত্যেকটা আমরা যেটা সেন্সরি আমরা বলতে পারি আমাদের দিক থেকে, আমাদের যেটা স্থূল শরীরের ক্ষেত্রে যেটা করসপন্ডিং গুলো, আর ওখানে এবার যেটা মোটর সিস্টেমের যেগুলো বিষয়গুলি যেটা আমরা করসপন্ডিং যদি আমরা ভাবি সেইভাবে স্থূল শরীরের সঙ্গে, সেই কর্মেন্দ্রিয়গুলি এবারে আসবে। যেগুলি আমার আগে রয়েছে এগুলি কিন্তু রজগুণের দ্বারা, সত্যগুণের দ্বারা এই জ্ঞানেন্দ্রিয়গুলি ছিল এবং মন বুদ্ধি চিত্ত অহংকার ছিল। রজগুণের প্রকৃতি রজগুণের দ্বারা কর্মেন্দ্রিয় আসবে এবং পঞ্চ প্রাণ আসবে, আর তমগুণের দ্বারা স্থূল শরীর আসছে। আর এগুলো কিন্তু সবই রজ এবং সত্য যা কিছু সবগুলো কিন্তু স্থূল শরীর সূক্ষ্ম শরীরের মধ্যে আসছে, যার আরেকটি নাম হচ্ছে লিঙ্গ শরীর। তারপর বলছেন কর্মেন্দ্রিয় কানি, কর্মেন্দ্রিয় কোনগুলি এটাও আমরা জানি যে সেটাও সেইভাবে তিনি বলবেন, কিন্তু ওই বললাম জানার মধ্যে ছোট্ট ছোট্ট ওই সূক্ষ্ম পার্থক্যটা থাকবে। প্রথমে বলে দিলেন যে বাক পানি পাদ পায়ু উপস্থা খ্যানি, এখন আমি বললাম কয়েক জায়গায় একটু টাইপিং এরর হয়ে গেছে, ওটা বাষ্প মনে হচ্ছে কিন্তু ওটা আসলে বাক হবে, বাক পানি পাদ পায়ু উপস্থ আখ্যানি ইত্যাদি, এই 5টি। তা প্রথমে বাক অর্থাৎ বাগেন্দ্রিয় আসছেন, অর্থাৎ যেটাকে আমরা সাধারণভাবে আমাদের স্পিচের কথা ভাবি, স্পিচ অর্গান, কিন্তু সেটাকে ওইভাবে বলছেন এখন, ওই একইভাবে বলছেন এখানে মনে করাচ্ছেন, কিন্তু এটাও কিন্তু ফিজিক্যাল, আমরা যেটা ভোকাল কর্ড যেটা যার দিয়ে আমরা কথা বলি ফিজিক্যালি, কিন্তু সেটা নয়, সেটা আশ্রয় করে এটা মনে করাচ্ছেন। ওই জন্য বাক অতিরিক্তম, আবার সে একইভাবে মনে হচ্ছেন বাক ছাড়া, ওটাকে আশ্রয় করে বাঘ আশ্রয় অষ্ট স্থানবর্তী শব্দ উচ্চারণ শক্তি ইন্দ্রিয় বাঘ ইন্দ্রিয় মিত্র। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, অষ্ট স্থান 8টা স্থান বাঘকে আশ্রয় করে, কিন্তু বাঘ ছাড়া আমাদের স্পিচ বা আমাদের যেটা ভোকাল কর্ড ওখানে সেখানে আমরা যেখানে কথা বলছি সেটাকে বাদ দিয়ে, মানে ফিজিক্যাল যেটা আমাদের যে আমরা মনে করি আমাদের মুখ দিয়ে কথা বলছি, কিন্তু সেটাকে বাদ দিয়ে কিন্তু সেটাকেই আশ্রয় করে শব্দ উচ্চারণ করার যে শক্তি ইন্দ্রিয় রয়েছে সেটিকে বাঘ ইন্দ্রিয়। কিন্তু বলছি আমরা 8 স্থান, কিন্তু 8টা স্থানের মধ্যে দিয়ে এই শব্দ উচ্চারণ এটি কাজ হচ্ছে। 8 স্থান কিন্তু এবার বলছেন ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইন্টারেস্টিং দেখবেন লাগবে। 8 স্থান নাম হৃদয় কণ্ঠ শির উদর, তারপরে না শির কি আসছে এরপরে হৃদয়, এখানে স্পেলিং মিস্টেক গুলো অনেকগুলো এখানে এসে গেছে। হৃদয় কণ্ঠ শির ঊর্ধ্বষ্ঠ, ঊর্ধ্বষ্ঠ, তারপরে বলছেন অধরষ্ঠ, তারপর তালু জিবা, তার আগে দন্ত আছে, এখানে আবার অনেকগুলো স্পেলিং মিস্টেক খুবই আছে, যে দন্ত তালু দন্ত জিবা। তো এইগুলি হচ্ছে 8 স্থান। কি কি হলো তাহলে মানে গুনে নি। বলছেন 1 নম্বর হৃদয়, 2 নম্বর কণ্ঠ, 3 নম্বর শির, 4 নম্বর ঊর্ধ্ব উষ্ঠ, 5 নম্বর অধ উষ্ঠ, 6 নম্বর তালু, 7 নম্বর দন্ত, 8 নম্বর জিহ্বা। আমরা যদি সংস্কৃত ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ বা যে কোনো ভারতীয় অন্যান্য যে ভাষাগুলি সবই মূলত সংস্কৃত থেকে এসছে, আমরা ধরুন হিন্দি বলুন বা ইত্যাদি বলুন, সেখানে দেখবে আমাদের বলা হয় না আমাদের যে তালব্য বর্ণ, ওষ্ঠ বর্ণ, মূর্ধন্য বর্ণ, কণ্ঠ বর্ণ মনে আছে আমাদের আছে, তো এখানে 5টা এরকম বলা হয়েছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। তো সেগুলো যদি আমরা মনে থাকি আমরা দেখবো ওষ্ঠ বর্ণ কোথায় আছে, কোনটা প ফ ম ভ ম। আমরা যদি দেখি এগুলো বলতে গেলে আমাদের দুটো ঠোঁট টাচ করবে,
প ফ এটা দুটো ঠোঁচ টাচ না করে আমরা কিন্তু বলতে পারবো না, প ফ ব ভ ম আমরা যদি চেষ্টা করি। তো অষ্টবর্ণ বলা হচ্ছে, এখানে ঊর্ধ্বষ্ট অর্ধষ্ট দেখছি এখানে লেখা রয়েছে ঊর্ধ্ব এবং অর্ধষ্ট। সেভাবে তালব যে বর্ণ রয়েছে এটা তালু স্পর্শ করে। দন্ত বর্ণ রয়েছে, দন্ত ন ত থ দ ধ ন, আমরা যদি দেখি ত থ দ ধ ন যখন বলবো আমাদের কিন্তু আমাদের জিভটা কিন্তু আমাদের দাঁতে স্পর্শ করে, আমাদের টিথের সঙ্গে টাচ হবে, স্পর্শ করবে, দন্ত বর্ণ। কণ্ঠবর্ণ একইভাবে আছে, ক খ গ যখন বলছি আমরা সেখানেও তাই ভাবে স্পর্শ হচ্ছে। তো এখানে এইগুলো তো আমরা কমন জানি, ঊর্ধ্বষ্ট জানি, অর্ধষ্ট মানে ওপরের ঠোঁট নিচের ঠোঁট, এই দুটো আমরা লিপস এটা জানি আমরা অষ্টবর্ণের ক্ষেত্রে। তালব্য বর্ণতে তালিউ তো জানি, দন্ত বর্ণ এখনই বললাম দন্ত সেটা জানি, এই চারটে জানি। তো আমরা কণ্ঠ সেটাও আমরা জানি, যে কণ্ঠ বর্ণের কথা বলা হলো। জিহ্বা তো বলা হচ্ছে যে জিহ্বা স্পর্শ করছে কোন কোন জায়গাগুলোতে, সেখান দিয়ে আমাদের কথাগুলো বেরোচ্ছে। সেখানে যে জায়গায় যেমন জিহ্বা স্পর্শ করছে, তালব্য বর্ণ হোক, কণ্ঠবর্ণ হোক, তারপরে আমাদের দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ, তো সেগুলো জানছি। কিন্তু এখানে একটা এক্সট্রা একটা দেওয়া আছে, দুটো এক্সট্রা আছে দেখবেন। কণ্ঠটা আমরা জানি, আমরা ঊর্ধ্বষ্ট জানি, অর্ধষ্ট জানি, তালু জানি, দন্ত জানি, জিহ্বা জানি, এইগুলো এই কটা আমরা জানি। ওই যে পাঁচটা যে আমরা যে ওই ব্যঞ্জন বর্ণের কথা যে পঞ্চ আমরা আছে এক একটি করে গ্রুপের মধ্যে, এখানে অষ্টবর্ণের মধ্যে ঊর্ধ্বষ্ট অধষ্ট আলাদা করেছে, ফলে 5-এর জায়গায় 6 হয়েছে। কিন্তু এর বাইরেও আরো দুটো রয়েছে, হৃদয় রয়েছে আর শির রয়েছে। এই দুটো কিন্তু কমনলি আমরা ভাবি না বা জানি না। অর্থাৎ আমরা যখন কথা বলছি আমাদের মাথার ওখান থেকেও আমাদের শিরে থেকে ভাইব্রেশন হৃদয় থেকেও আসছে, এটা কিন্তু আমরা অত বুঝি না বা বুঝি না। কিন্তু অন্য কোনো ভাবে আমরা যদি যা চিন্তা করে ভাবি, যদি আমাদের বর্তমান ফিজিওলজি বা আমাদের মেডিকেল সায়েন্স অতটা বলবেন জানবেন না, কিন্তু জাস্ট একটু যদি তলিয়ে ভাবি কিছু যুক্তি পরম্পরায়, ঠিক আছে, ইএনটি ডাক্তার যখন কানে কখনো চেক করেন, তারা কখনো কানের আওয়াজ ইত্যাদি শোনা ইত্যাদির জন্য অনেক সময় তারা মাথার কাছে একটা টিউনিং ফর্ক বলা হয়, সেটা দিয়ে ওই কানের পেছনে বা বিভিন্ন জায়গায় স্পর্শ করিয়ে, কখনো মাথাতে স্পর্শ করান, দুটোর মাঝখানে ভ্রুয়ের ওপরে, বা দুটো কখনো দুই কানের আশেপাশে স্পর্শ করিয়ে তারা চেক করেন, এবং সেখানে আমাদের বলেন ঠিক কেমন শুনতে পাচ্ছ, সে শোনাটা কমা বা বেশি বা কোনো ভাইব্রেশন কেমন হচ্ছে, সেই অনুযায়ী কানের আমাদের যা আওয়াজ মানে সেই কানের কোনো রোগ আছে সেটাও ধরেন। কিন্তু ওটা তো কানের রোগের জন্য হলো, কিন্তু ওই সময় ওটা দেখা হচ্ছে আমরা কিন্তু সেইখানে যেটা টাচ হচ্ছে, যে আমাদের আমাদের যে হাড়েতে যেটা আছে, যে মাথার হাড়ে হলো বা কানের ওপরে হাড়ে হলো, অর্থাৎ আশেপাশে, সেখান দিয়েও কিন্তু আমরা একটা আমাদের আওয়াজের একটা সেন্স কিন্তু আসছে, শব্দের একটা সেন্স কিন্তু সেখানেও আসছে। অর্থাৎ এটা যে বিপরীত ক্রমে যদি বলি, যে শব্দ যখন ওখান থেকে সেন্স আমরা করতে পাচ্ছি, তাহলে শব্দ যখন আমরা উচ্চারণ কিছু কথা যখন বলছি কোনো একটা জায়গা থেকে, সেখানে ওইটারও কোনো যোগদান আছে আমাদের শিরেরও, যার মাধ্যমে আমাদের যেমন এই ওষ্ঠ, তালু, দন্ত, জিহ্বা, কণ্ঠ বলা হলো, সেগুলো যেমন ভাগ আছে আমাদের কথা উচ্চারণের জন্য, ঠিক একইভাবে বিপরীত ক্রমে বললে এই যুক্তিতে বলতে ধরতে পারি শিরেরও তাহলে কোনো মাথারও কোনো ভূমিকা আছে এটার জন্য। আমরা মাথার ভূমিকা হিসেবে এখানে কিন্তু আমরা ওই শুধু ওটার কথা বলছি না, বা নার্ভ সিস্টেমের কথা বলছি না, আমরা টিপিক্যাল যেখানে যে ইনস্ট্রুমেন্ট গুলোর সাহায্যে আমরা কথা বলছি, অর্থাৎ ভোকাল কর্ড, আমাদের ঠোঁট, আমাদের দাঁত, আমাদের তালু, সেগুলোর কথা দিয়ে আসছি। সেই ক্ষেত্রেই আমাদের শিরেরও, আমাদের মাথারও, ব্রেনেরও একটা অঙ্গ ওখানে রয়েছে। যদিও আমাদের ফিজিক্যাল সায়েন্স বা আমাদের বর্তমানে সায়েন্স হতে বললাম, সেখানেই বললাম যে এটা স্থূল শরীরে এটা করসপন্ডিং আসছে, কিন্তু এটা স্থূল শরীর নয়, তার ভেতরে তার করসপন্ডিং। আর একটা রয়েছে, হৃদয়ও রয়েছে, হৃদয়ের কথাও রয়েছে সেখানে, হৃদয়ের মধ্যেও সেখানে রয়েছে। তো সেটাও যেন হৃদয়ের ক্ষেত্রে ওটা খুব বিশেষ, ওটা যোগীদের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে তারা বলেন, বা একটা হৃদয়ের ভাষা বা হৃদয়ের বাণী, বা আমরা এই কথা শুনি অনেক সময়, আমরা দৈব বাণী ইত্যাদি কথা শুনি, আকাশবাণী, দৈব বাণী, নানা কথা শুনি। তো সেটাও কিন্তু সাধারণভাবে কোনো ফিজিক্যাল বা ফিজিওলজি বা কোনো মেডিকেল সায়েন্স দিয়ে দেখা বা শোনা বা বলা আসে না, যায় না। কিন্তু হৃদয়ের কথা যখন আমাদের আধ্যাত্মিক কথায় বা নানাই প্রচলিত কথাতেই যখন হৃদয়ের শব্দটা আসে, যে হৃদয়ের ভাষা শোনা, হৃদয় কান পেতে শোনো ইত্যাদি, এই ধরনের যেন আমরা কবির ভাষা তো ইত্যাদি বলা হয়, তাহলে এখানে যখন বলছেন, অর্থাৎ সেটার মধ্যেও সেখানে আমাদের যে বাক উচ্চারণের মধ্যে, তার মধ্যেও সেখানে এই স্থূল শরীরের ভেতরে সূক্ষ্ম শরীরের সেখানে অংশ রয়েছে। যদি এই দুটো সম্বন্ধে আমরা ঠিক সেইভাবে বললে বর্তমানে কালে আমাদের ওয়াকিবহাল নই, এই শির এবং হৃদয় যদি বলি, বাকি সবগুলো তো আমরা ধরে নিলাম, আমরা হিসাব আমরা বলেও দিলাম, পেলাম। যদিও সেটাও আমাদের দেবনাগরী এবং সংস্কৃত আমাদের
যে আমাদের পরম্পরায়, ভারতীয় যে ভাষাগুলো পরম্পরায় এইগুলি ব্যঞ্জন বর্ণের এতগুলি ভাগ আছে, তালব্য, ওষ্ঠ, দন্ত, মূর্ধন্য ইত্যাদি। আমরা যদি দেখি ইংরেজি বা আমাদের বিদেশি অন্যান্য ভাষায়, তাদের মধ্যে কিন্তু তারা এই কনসোনেন্ট আর তাদের যে ভাওয়েলস গুলোর বাইরে তার মধ্যে অত গভীর কিন্তু তাদের মধ্যে এই যে সায়েন্স, মানে এই কথা বলার অর্থাৎ যে সায়েন্স, এর মধ্যে এত গভীর সায়েন্স, কোন জায়গায় কোনটা তালু থেকে কোনটা ঠোঁটের মাধ্যমে কোন শব্দগুলো কিভাবে আসছে, এত কিন্তু ভাগ সেখানে নেই। আমরা যদি ইংরেজিতেও দেখি, আমরা শুধু কনসোনেন্ট আর ভাওয়েল এইভাবেই বলে দেওয়া হয়েছে। মানে এত গভীর এর মধ্যে যে এত বিজ্ঞান, এত গভীর চর্চা কিন্তু বাইরের অন্যান্য সংস্কৃতির মধ্যে আমাদের ভারতীয় সংস্কৃতি ছাড়া কিন্তু নেই। সেটা কত গভীর সেটা আমাদের বোঝা যাচ্ছে এখানে যখন বলছেন এইটা। যাই হোক, এটার পরে আমরা আসি, অনেকটা বলা হলো। পানিন্দ্রিয়ের পরে বলছেন, পানিন্দ্রিয় মানে সেখানেও একই ব্যাপার, যে হাত ব্যতিরিক্ত, পানি মানে হাত যদিও, কিন্তু হাত ছাড়া করতলে আশ্রয়ন, যে করতলে আমাদের সম্পূর্ণ আমাদের হাতকে আশ্রয় করে, কিন্তু হাত বাদ দিয়ে স্থূল শরীরটি নয়। দান আদান, অর্থাৎ আমরা দেওয়া এবং নেওয়া, দান মানে দেওয়া এবং আদান মানে তাকে গ্রহণ করা। দেওয়া নেওয়ার এই যে কার্যগুলি, যেগুলি হচ্ছে আদান প্রদানের কার্যগুলি, শক্তি ইন্দ্রিয়ম প্রাণীম ইন্দ্রিয় কি, তাকেই প্রাণী ইন্দ্রিয় বলা হচ্ছে। একইভাবে পাদে ইন্দ্রিয় বলা হচ্ছে, সেটি পাদ ব্যতিরিক্তম, পা বাদ দিয়ে, স্থূল শরীরে পাটি নয় সেটি বাদ দিয়ে, কিন্তু স্থূল শরীরে সেই পাটাকে সেটাকে আশ্রয় করে, পাদতলবর্তী গমন আগমন, সেই পাদতলে সেটাকে আশ্রয় করে, কিন্তু সেই পাটিকে বাদ দিয়ে সূক্ষ্ম শরীরে তার করসপন্ডিং যে গমন আগমন, যাওয়া আসার যে শক্তি বিশিষ্ট যে ইন্দ্রিয়, তাকে পাদেন্দ্রিয় বলা হলো। এরপর পায়ু ইন্দ্রিয় বলা হচ্ছে একইভাবে। পায়ু ইন্দ্রিয় এখানেও গুদ ব্যতিরিক্তম, পায়ু ইন্দ্রিয় তো সেখানে গুদ ব্যতিরিক্ত এক্সক্রিটরি অর্গান যেটি, সেটা ব্যতিরিক্তম, আমাদের অ্যানাস রেক্টাম সেগুলি বাদ দিয়ে, করসপন্ডিং যে স্থূল শরীর অংশ বাদ দিয়ে, কিন্তু সেটাকেই আশ্রয় করে, সেটাকে আশ্রয় করে পুরীশ উৎসর্গ শক্তি ইন্দ্রিয়ম পায়ু ইন্দ্রিয়ম, অর্থাৎ সেটাকে ইয়ে করে মল পরিত্যাগ, যে স্টুল বা ডিফিকেশন, সেই যে কার্যটি হচ্ছে সেটাকে আশ্রয় করে, সেটি বাদ দিয়ে যে শক্তি বিশিষ্ট উপস্থিত ইন্দ্রিয় নামক, উপস্থিত ইন্দ্রিয় তো জননেন্দ্রিয় রিপ্রোডাক্টিভ অর্গান, সেখানেও সেটি জননেন্দ্রিয় ব্যতিরিক্তম, যে এক্সটার্নাল অর্গানে অর্থাৎ স্থূল শরীরে তাকে বাদ দিয়ে, কিন্তু সেটাকে আশ্রয় করে, উপস্থ আশ্রয়, যার মধ্যে মূত্র এবং শুক্র উৎসর্গ আদি, যে স্ত্রী শরীর অথবা পুরুষ শরীর তাদের করসপন্ডিং যার যার ক্ষেত্রে যেমন আছে, তা সেটি তার মধ্যে রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে সেখানেও সেই যে সেই ইন্দ্রিয়টিকে, সেটাকে উপস্থ ইন্দ্রিয় বলা হচ্ছে। এবারে এতানি কর্মেন্দ্রিয়ানি উচ্চান্তে, এটাকে এগুলোকে মিলিয়ে পাঁচটি কর্মেন্দ্রিয় বলা হলো। এগুলি বলা হলো যে এগুলি রজগুণের দ্বারা, আমরা বললাম জ্ঞানেন্দ্রিয়গুলি সত্যগুণের দ্বারা হচ্ছে প্রকৃতির পঞ্চীকরণের আগে, আর কর্মেন্দ্রিয়গুলি হচ্ছে রজগুণের দ্বারা। তো আমরা অনুবাদ করে এটা শর্টের পরেরটায় চলে যাব। বাক, পানি, পাদ ও পায়ু উপস্থ নামক পাঁচটি কর্মেন্দ্রিয়। বাঘ ইন্দ্রিয় হলো বাঘ ভিন্ন, বাকের আশ্রয়। অষ্ট স্থানবর্তী শব্দ উচ্চারণ বিশিষ্ট ইন্দ্রিয় হলো বাক ইন্দ্রিয়। আটটি স্থান হলো হৃদয়, কণ্ঠ, শির, ঊর্ধ্বষ্ট, এই চারটে, অধরষ্ট, তালু, দন্ত, জীব, এই চারটে, মোট আটটা। এবার পানি ইন্দ্রিয় হলো পানি হাত ভিন্ন, করতলে বিশিষ্ট, যে আমাদের হাতে, আমাদের যে হাতের চেটো যেটা আমাদের পাম্প, সেই বিশিষ্ট, সেটাকে সাপোর্ট নিয়ে আদান প্রদান যার দ্বারা হয়, সে শক্তি বিশিষ্ট ইন্দ্রিয়। পাদেন্দ্রিয় হলো পাদ ভিন্ন, আমাদের এই ফুট বাদ দিয়ে, সোল বাদ দিয়ে, তো কিন্তু সেই ফুটকে আশ্রয় করে পাদতলবর্তী গমনাগমন যে বিশিষ্ট ইন্দ্রিয়। পায়ু ইন্দ্রিয় হলো তেমনি গুহ্য দেশকে বাদ দিয়ে বিশিষ্ট ইন্দ্রিয়। সেইভাবে উপস্থ ভিন্ন, উপস্থকে আশ্রয় করে মূত্র শুক্র ত্যাগের বা স্ত্রী পুরুষের করসপন্ডিং জননেন্দ্রিয় সেই কর্মের, সেই শক্তি বিশিষ্ট উপস্থ ইন্দ্রিয়, এগুলি কর্মেন্দ্রিয় হলো। এরপরে অন্তঃকরণের নাম, যেটি হচ্ছে সত্যগুণের, আমরা বলেছি অপঞ্চীকৃত, যেটি সত্যগুণের দ্বারা প্রকৃতির, সেটা হচ্ছে অন্তঃকরণ। সেটি বলছেন অন্তঃকরণ নাম মনোবুদ্ধি চিত্ত অহংকার ইতি। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিষয় আসবে, দেখবেন। অন্তঃকরণ নাম মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। অন্তঃকরণ একটাই, কিন্তু তার যে চারটে ফাংশন অনুযায়ী, যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন একই মানুষ, তাকে রান্না করলে তাকে রাঁধুনি বলছে, সে কখন অন্য কোনো কাজ করলে তাকে চাকরিজীবী বলছে, সে তার কর্ম অনুযায়ী তার একটি নাম, তার রূপ আর নাম তৈরি হচ্ছে, কিন্তু ব্যক্তি একই। এখানে অন্তঃকরণ একটি, কিন্তু তার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার চারটি নাম, চারটি ফাংশন বা চারটি কাজ অনুযায়ী। এবার এখানে একটা খুব অসাধারণ জিনিস বলছেন এখানে, যেটি বললাম যে অন্যান্য প্রকরণ গ্রন্থ বেশি পাওয়া যায় না। প্রত্যেকটা স্থানও তিনি বলছেন, কর্ম তো বলবেন, কিন্তু তার আগে প্রত্যেকে এই অন্তঃকরণের যখন যখন যেভাবে সে কর্মটি হচ্ছে, যে ফাংশন,
তার স্থানটি সেখানে নির্দেশ করছেন, মানে করসপন্ডিং স্থান মানে স্থূল শরীরে করসপন্ডিং স্থান। এটা দেখলে আমরা ওই আগের গুলোর সঙ্গে আরো ক্লিয়ারলি আরো বুঝতে পারবো যে ওই জায়গাগুলো ফিজিক্যাল সায়েন্সে বা ফিজিওলজি মেডিকেল সায়েন্সে কোথাও ওখানে মাইন্ড সঙ্গে করসপন্ডিং কিচ্ছু বলা নেই, বা ভাবার চিন্তার প্রশ্নও আসে না সেখানে। কিন্তু এখানে বলা হচ্ছে সেটা অত্যন্ত সেই জন্য সূক্ষ্ম শরীরে এটা বিষয়টি, এটা আমাদের মনের মধ্যে বেরিয়ে আমরা ভালোভাবে গেঁথে নেওয়া যাবে। প্রথমে বলছেন মনস্থানম গলান্তম, মনের স্থান হলো গলদেশ, আমাদের গলায়, আমাদের নেক, সেখানে হচ্ছে মনের স্থান। খুব অদ্ভুত লাগবে শুনতে না, আমাদের গলাতে মন আছে। আমরা সাধারণত ভেবে বসি যে আমাদের ব্রেন হচ্ছে মাথায় ব্রেন, সেখানে নার্ভাস ব্রেনের মধ্যে হয়তো যেমন কেমিক্যাল গুলো সব তৈরি হচ্ছে নার্ভ দিয়ে, না সেটা অনুযায়ী আমাদের মন যেমন সব কর্মে, এটা আমাদের বিজ্ঞান তথাকথিত তাই বলবে, বা ওয়েস্টার্ন সায়েন্স তারা এইভাবে ভাববে, এরকম বলতে চাইবে, চিন্তা করবে তারা, সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট এরকম। কিন্তু মনের স্থান গলায় কেন বলছেন? আমরা যদি যুক্তিতে দেখি দেখবো অত্যন্ত এটা খাটে। আমরা নিজেই বলি না, ভেবে দেখুন, আমরা যদি কখনো খুব ভয় পাই বা খুব আমরা খুব মানে চিন্তাগ্রস্ত হয়ে যাই বা ওরকম কিছু হয়, আমরা কি বলি? আমার গলা শুকিয়ে গেছে, এইভাবে এক্সপ্রেস করি, তাই না? আমার ভয়, আমার গলা শুকিয়ে গিয়েছিল, আমি এত ঘাবড়ে গিয়েছিলাম, আমার গলা শুকিয়েছিল, আমি কথা বলতে পারছি না, আমি বলি, তাই না? তো কেন বলি? হঠাৎ আমরা এক্সপ্রেস করছি, আমি ইমোশনকে এক্সপ্রেস করছি, আমার সেন্সিটিভ, আমার যে মধ্যে যে আমার সেগুলো এক্সপ্রেস করছি, আমি সেন্টিমেন্টকে এক্সপ্রেস করছি। কিন্তু এক্সপ্রেস করতে গেলে হয়তো একটা ফিজিক্যাল একটা স্ট্রাকচারকে কেন মেনশন করছি? আবার অন্য সময় আমরা বলি না, সেই আমরা কেউ একজন গদগদ হয়ে গেছে, এটা বলি। গদগদ মানে সে যেন গলায় একদম সার, মানে ঘর, যেমন এটা বলা হয় ঘর করছে। আমরা যদি দেখি খুব সেন্টিমেন্ট, যদি খুব কান্না আসছে বা খুব ইমোশন এসে যাচ্ছে, আমাদের গলার কাছে বলি না, আমরা বলি গলার কাছে যেন দলা পাকিয়ে আসছে, গলার কাছে জটিলে আসছে। এবং বাস্তবিক আমরা দেখি সেই সময় আমরা গলার কাছে এমন যেন সিক্রেশন বা যেমন হয়, আমরা যেন কথা বলতে পারি না অনেক সময়, খুব ভয় হোক বা খুব খুব কান্না পেলে হোক, বা মানে খুব যদি খুব ইমোশন সেন্টিমেন্ট এলে হোক, গলার কাছে কেমন এসে আমাদের জন্য মুখ দিয়ে কথা বেরোতে চায় না, বেরোয় না। অর্থাৎ তখন ক্রিয়াটা হচ্ছে মনেরই, মনটা আমাদের যেমন চেঞ্জ হচ্ছে, খুব ভয় পাচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে ইত্যাদি যা কিছু, কিন্তু এক্সপ্রেশনটা হচ্ছে করসপন্ডিং জায়গাতে আমাদের নেকের কাছে এক্সপ্রেশন হচ্ছে। এটা কিন্তু ভেরি ক্লিয়ারলি ফিজিওলজিক্যালি প্রত্যেকের জীবনে আমরা দেখেছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে। কিন্তু আজকের দিনে মেডিকেল সায়েন্স কি ফিজিওলজি তারা কিন্তু করসপন্ডিং জানে, তারা ওই গলাতে কি বলবে, গলায় থাইরয়েড প্যারাথ ইত্যাদি যা স্ট্রাকচার তারা বলবে, তারা কিন্তু ওখানে মন বলে কোনো ফিজিক্যাল কোনো স্ট্রাকচার পাবে না। সেই জন্য এখানে মনে করানো হচ্ছে মন আসলে সূক্ষ্ম শরীর, স্থূল শরীর নয়, কিন্তু অ্যাকশনটা গলার মাধ্যমে প্রকাশ হচ্ছে। কত অসাধারণ এটা আমাদের মনে রাখলে আমাদের সাধারণ ক্ষেত্রে আমাদের মানে চুলচেরায় পুঙ্খানুপুঙ্খভাবে মনে থাকবো। এবারে বুদ্ধিকে বলা হচ্ছে বুদ্ধি বদনম। বুদ্ধি হচ্ছে কোথায়? বুদ্ধিস্থান মুখে। এটা আমরা খেয়াল রাখি আমরা আমরা নিজেরা বলি না, ওই ছেলেরা খুব বুদ্ধিদীপ্ত, বই মেয়েরা খুব বুদ্ধিদীপ্ত, কোথায় নেই? তার মুখ চোখে দেখে বলে, মুখ চোখে দেখে বোঝে, আমরা এরকম কথা বলি আমরা। তো মুখ চোখে দেখে যেন তার বুদ্ধি যেন একদম খুব সে খুব বুদ্ধিমান বোঝা যায়। আমরা তার হাতকে পাকে দেখে কাউ বলি না, কারো হাত দেখে পা দেখে খুব বুদ্ধিমান। আমরা একটা মানুষকে দেখে তার বুদ্ধি মুখ দেখে বোঝা যাচ্ছে অত্যন্ত বুদ্ধিমান, বা এর মুখ দেখে বোঝা যাচ্ছে একদম খুব বোকা বা ইত্যাদি যা কিছু এরকম আমরা এক্সপ্রেশন আমরা বলিও, তো ন্যাচারালি বলি। তখন আমরা ভাবি না যে বুদ্ধির সঙ্গে কি করে মুখ তো একটা সেখানে ফিজিওলজি, তারা মুখের মধ্যে কি নার্ভ আছে, কি মাসেল আছে ইত্যাদি তারা বলবে। কিন্তু সেখানে আমরা ওইভাবে ভাবি না যে বুদ্ধি, ইন্টেলেক্ট যে মুখের দ্বারা এক্সপ্রেস হতে পারে, কিন্তু আমরা কথায় কথায় এক্সপ্রেস করি, তাই করি এবং সেভাবে বিচারও করি। এখানে শাস্ত্র কিন্তু ওটাই দেখিয়ে দিচ্ছেন, বুদ্ধির বদনম, মুখে বুদ্ধির এখানে স্থান। এবারে চিত্তস্য নাভি। এবার কোনটা, প্রত্যেকটা কর্ম কি সেটা বললে আমরা বুঝবো যে কেন কোনটা কোন জায়গায় কেন বলা হচ্ছে। দুটো তো বলে দিলাম। চিত্তস্য নাভি না, চিত্তের কর্ম হচ্ছে স্মরণ, রিমাইন্ডিং। তো নাভি থেকে অর্থাৎ আমরা যদি অনেক গভীরে যেন সবকিছু যে তুলি, যে আমরা অনেক কিছু খুব গভীর করে ভাবতে থাকি, যদি যে অনেক পুরোনো যদি ভুলে যাই অনেক কিছু, তো সেটি অনেক যেন অনেক তলিয়ে যায়। আমরা কথা বলি না, অনেক তলিয়ে যাওয়া জিনিসপত্র, যদি ঘরেও যদি অনেক জিনিসপত্র রেখে দিই, যে একদম পুরোনো জিনিসগুলো 6 মাস আগের জিনিসগুলো সবচেয়ে তলায় সবচেয়ে পেছনে রয়ে গেছে, সেটা খুঁজে বার করতে হলে একদম সামনের জিনিসগুলো সব সরিয়ে পেছন থেকে এনে বার করতে হবে। তো এখানে যেন দেখা হচ্ছে যখন মন আর বুদ্ধি যেমন ওগুলো এক্সপ্রেশন দেবে, বার করবে, সেগুলো এক্সপ্রেশন করবে, কিন্তু তার যে রিমাইন্ডার যেগুলো তার ভেতরে, যেটা স্টোর হাউস, যেটা চিন্তা যেগুলি শক্তি, সেগুলো অনেক নিচে যেটা তলিয়ে তাকে
স্টকিং করে বা বাড়ির স্টক যেমন বেসমেন্টে যেমন রাখা থাকে সব ইত্যাদি, তো সেখানে যেন রয়েছে যে চিত্তের হচ্ছে নাভি, নাভিতে সেইখানে হচ্ছে সব আমাদের স্টোর হাউস মতো রয়েছে সব চিন্তা ভাবনা সবকিছু। যখন আমার যেমন দরকার সেখান থেকে খুঁজে বার করে যেমন আমি তলা থেকে বার করব, এবার বুদ্ধি দিয়ে এক্সপ্রেস করবো, মন দিয়ে আমরা ইমোশন সেন্টিমেন্ট আনবো ইত্যাদি। তো চিত্ত হলো নাভি। এরপরে অহংকার হচ্ছে হৃদয়ম, অহংকার যে আমি কে সেটা হৃদয়। কাউকে যদি জিজ্ঞেস করে তুমি কে বা তোমার নাম কি, তোমরা দেখো সে সময় বুকে হাত, নিজের বুকে হাত দিয়েই বলবে যে আমি আমি। সে কখনো নিজের হাতে হাত দিয়ে বা পায়ে হাত দিয়ে বা মাথায় হাত দিয়ে বলবে না। এটা খুব ন্যাচারাল। একটা ছোট বাচ্চা ছেলে মেয়ে একদম হলেও সেও তাই ন্যাচারালি সে যখন আমি বলবে সে নিজের বুকেই হাত দেবে। সে কোনো নিজের পিঠে বা কোমরে অন্য কোথাও হাত দিয়ে আমি দেবো, পুরো শরীরটাই তো আমি। অন্য সময় আমি যে বলছি আমি দেহ, তখন মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আমি 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 দেহ বলছি। কিন্তু যখন স্পেসিফাই করতে বলছো তখন প্রত্যেকে কেউ আমার মাথাকে চুল বা পায়ে কোথাও হাত দেবে না, আমি সবাই নিজের বুকেই হাত দিয়ে বলবে এটাই আমি। তো ন্যাচারালি মানে ওই অজ্ঞানী একটা ছোট বাচ্চা তাই বলবে। কিন্তু এটাই আবার বললাম যে হৃদয় মানে এখানে হৃদয় ওই স্থানে, কিন্তু তার মানে ফিজিক্যাল যেটা হার্ট, যেটা কার্ডিওলজিস্ট দেখেন যেটি, সেটা কিন্তু নয়। একই বলা হলো সেটা করসপন্ডিং যেখানে সেই স্থানটাতে হচ্ছে, কিন্তু তার স্থানে করসপন্ডিং তার সূক্ষ্ম শরীরে হলো। তো অহংকার হচ্ছে হৃদয়ম। এরপর চারটি বিষয়ের তার কর্মটা বলে দিচ্ছেন ছোট্ট করে। অন্তঃকরণ চতুষ্টয়সে বিষয়, সংশয় নিশ্চয় স্মরণ অভিমান। সংশয় হচ্ছে মনের কাজ, মনের হচ্ছে সংকল্প বিকল্প, ডু অ্যান্ড ডোন্ট, এটা বা ওটা। ওই জন্য মনে কখনো গলা শুকিয়ে যায়, কোনো আনন্দ হয়, দুঃখ হয়, কখনো গলা গদগদ হয়ে যায়, গলা সিক্রেশন বেশি হয়। এটাও যদি আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম যে ফিজিওলজিতে এক্সপ্রেশন হয়, প্যারাসিম্পথেটিক একরকম, সিম্প্যাথেটিক একরকম, সেখানে কখনো গলা শুকিয়ে যাবে একরকম আছে, এটা যারা ডাক্তার ফিজিওলজিরা বলতে পারবেন। সেখানে তো সেখানে ওই এক এক প্যারাসিম্পথেটিক সেই অনুযায়ী ওষুধ চিকিৎসা ইত্যাদি নানা রকম তার অ্যাকশন গুলো ডিফারেন্ট হয়, অনেক সময় বিপরীত অ্যাকশন হয় অনেক ক্ষেত্রেই তার। প্যারাসিম্প্যাথেটিক যেরকম হয় আর সিম্প্যাথেটিক এরকম হয়। সিম্প্যাথেটিক মোস্টলি ফাইট অ্যান্ড ফ্লাইট, অর্থাৎ আমি কোনো সিচুয়েশনের সঙ্গে ফাইট করবো বা আমি ফ্লাইট করবো, অর্থাৎ সেখানে সবকিছু আমার পালস বেড়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি অনেক সময় গুলো হয়। আর বিপরীতটাতে অনেক সময়, প্রত্যেকটা নয়, কিছু কিছু ভ্যারিয়েশন থাকে। প্যারাসিম্প্যাথেটিক অনেক সময় যখন মেডিটেটিভ ফর্মে যখন বেশি থাকবো, যখন আমি মোস্ট কাম অ্যান্ড কুল অ্যান্ড রিল্যাক্সড, সেইভাবে তখন সেগুলি আসে। অর্থাৎ মনের এই যে জোয়ার ভাটাগুলি চলে, কখনো মন এই ভয়ে রয়েছে, মন কখনো আনন্দ রয়েছে, সুখে রয়েছে, দুঃখে রয়েছে, সেই কাজগুলো হচ্ছে সংশয় সংকল্প বিকল্প, ওই জন্য গলার স্থান বলা হলো। এবার নিশ্চয় কখন হলো, ওই জন্য যেটা মুখ দেখে বুঝতে পারবে একটা একদম খুব স্থিতপ্রজ্ঞ জীবন মুক্ত বা খুব বুদ্ধিদীপ্ত, খুব ম্যাচিওর একজনের তার মুখ চেহারা দেখে, মুখ দেখে বোঝা যায়। তো সেটা হচ্ছে নিশ্চয়। ওই জন্য নিশ্চিত তার মুখ তখন নিশ্চয় ভাবে তখন ডেফিনিট করছে, তার মধ্যে কোনো ওইরকম পেন্ডুলামের মতো হ্যাঁ না কনফিউশন অতটা নেই। সেটা বুদ্ধের বদনম, আর সেটি স্থান, সেটি কর্ম হচ্ছে নিশ্চয়, ভেরিলি নিশ্চিত করে বলে দিচ্ছেন আমাদের কি কর্ম। আর চিত্তটা আমি এখনই নাভির কথা বলবো। স্মরণ, স্মরণ যেমন বেসমেন্টে বা একদম সবার নিচে তলিয়ে সব স্টক যেমন রাখা আছে, সেখান থেকে আমরা যেমন কম্পিউটারের ফাইল কোথায় রেখে দিই, সেখান থেকে আবার যেমন আমরা বার করি ইত্যাদি, জিপ ফাইল করে আবার সেগুলি বার করি ইত্যাদি, যেমন তো সেটাও যেমন এগুলি কম্প্রেস করে রাখি। তো এটাও চিত্ত কাজ হচ্ছে সেই স্মরণ নাভিতে নিচে সব জমিয়ে রাখা। আর অহংকারের হৃদয় যে বলা হলো অভিমান, অভিমান অর্থাৎ যে আমি আমি যে বোধটা হৃদয়, সেটি প্রত্যেক ছোট বাচ্চাও তাই বলে সেটি। এরপরে মনে করেছেন এই মন বুদ্ধির ইতিহাস অন্তর্ভাব সপ্তদশকম, বলছেন এগুলি নিয়ে এবং মন বুদ্ধির তেই চিত্তের অহংকার গুলোই এর মধ্যেই এসে যাচ্ছে। ওই যেটা আগেই বললাম যে আসলে একটাই অন্তঃকরণ, সেটিকে ফাংশন অনুযায়ী তাকে চারটে নাম দেওয়া হলো, মন বুদ্ধি চিত্ত অহংকার। প্রত্যেকটা নাম আলাদা করে নিলে 19টা হয়ে যায়। আমরা তো 17 বলেছি, তো 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা পঞ্চপ্রাণ, 15, আর মন বুদ্ধি 17 বললাম। কিন্তু আমরা যদি মন বুদ্ধি চিত্ত অহংকার আলাদা আলাদা করে ধরি তাহলে 19 হবে। আর যদি আমরা একটা একটা করে ধরি তাহলে এখানে ওই মানে এসে গেল, মন বুদ্ধির মধ্যেই আমরা চিত্ত অহংকার নিয়ে নিলাম, তখন 17 বলা হলো। আবার সাপোজ আমি একটাই নিয়ে নেবো, অন্তঃকরণ করে নেবো, তখন 16 হয়ে যাবে। মানে একই জিনিসটা ডিফারেন্ট ওয়েজে ব্যাখ্যা করা হচ্ছে, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ওরকম কোনো অসুবিধা নেই, দুদিক দিয়েই করা যায়, ভাবা যায়, নানা জায়গায় নানা ভাবে কখনো ব্যাখ্যা করে নেওয়া হয়। তো 17 বলুন বা 19 বলুন বা 16 বলুন, ওই অন্তঃকরণেরই চারটে ভাগ অনুযায়ী নেওয়া হচ্ছে। এবার অন্তঃকরণ বলা হলো মন বুদ্ধি চিত্ত অহংকার। মনের স্থান বললাম গলদেশে, গলায়, বুদ্ধির স্থান মুখে, চিত্তের স্থান নাভিতে, হৃদয় স্থান হলো হৃদয়তে অহংকারের স্থান। এই অন্তঃকরণের চতুষ্ট বিষয় হলো, মনের জন্য হচ্ছে সংশয় সংকল্প বিকল্প, বুদ্ধির জন্য হলো নিশ্চয়, নাভি চিত্তের জন্য হলো স্মরণ রিমাইন্ডিং, অভিমান হলো অহংকারের জন্য কর্ম।
এবং চিত্ত অহংকার মন বুদ্ধিতে অন্তর্ভাব হওয়ায় তার মধ্যেই কাউন্ট হয়ে যাওয়ায় 17টি বলা হলো অবয় বিশিষ্ট লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীর, না হলে 19টা বলা যায় যদি আমরা প্রত্যেকটা আলাদা করে কাউন্ট করি। তো এটা বলার পরে এবারে কি বাকি রইলো আমাদের? জ্ঞানেন্দ্রিয় বলা হলো, বলা হলো, কর্মেন্দ্রিয়, মন বুদ্ধি বলা হলো, এবার পঞ্চ প্রাণ বাকি রইলো। এই প্রশ্নটা আগের দিন কেউ করেছিলেন, ডক্টর শঙ্কর লাহিড়ী বোধ করেছিলেন, তো আমরা এই পঞ্চ প্রাণটা আজকে ওখানে এসে যাচ্ছি এবারে। তো পঞ্চপ্রাণে এবার বলছেন প্রাণাদি বায়ু পঞ্চকম নাম, পঞ্চপ্রাণ প্রাণাদি এটসেট্রা বায়ু। পঞ্চপ্রাণ কি কি? প্রাণ অপান ব্যান উদান সমান, পাঁচটা। প্রাণ অপান ব্যান উদান সমান, পাঁচটা হচ্ছে এই পঞ্চপ্রাণ। প্রত্যেকটার আলাদা আলাদা কর্ম আছে, সেই কর্ম অনুযায়ী তার আবার নামও আলাদা আলাদা আছে। তেষাং স্থান বিশেষ উচ্চান্তে, এখানে হচ্ছে তাদের কোন স্থানে কি কি কর্ম অনুযায়ী তাদের পাঁচটা নাম দেওয়া হচ্ছে। কি? হৃদি প্রাণ বুধে অপান সমান নাভি সংস্থিত উদান কণ্ঠ দেশস্থ জ্ঞান সর্ব শরীর। এটা শ্লোকের মধ্যে বলে দিলেন, এটা আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা নেব। তার আগে বলে দিচ্ছেন তেষাং বিষয় প্রাণ প্রাগ প্রাগ গমনাবান। প্রাণ হচ্ছে প্রাগ গমনাবান। প্রাগ গমনাবান মানে হচ্ছে এখানে প্রাণ হচ্ছে যেখানে আমাদের শরীরের মধ্যে যেখানে এই পাঁচটি রয়েছে তার বহির্গমন। যে আমরা জানি যে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, আমরা লাংসের দ্বারা আমরা মুখ থেকে আমরা শ্বাস গ্রহণ করছি, আবার সেটা লাংসটা দিয়ে হাওয়াটা বার করে দিচ্ছি আমরা। এটা 24 ঘন্টা জন্মপর থেকে মৃত্যু অবধি এটাই চলে। যখন প্রাণবায়ু বেরিয়ে যায়, শরীর যাওয়ার সময় বলি প্রাণবায়ু বেরিয়ে গেল, আমরা কথাতেই বলি এটা প্রাণবায়ু বেরিয়ে গেল। আর জন্মের সময় যতক্ষণে কাঁদছে, কাঁদাটা কেন বাচ্চা কাঁদলে তখন প্রথম এই যে বায়ুর যে চলাচলটা শুরু হবে, তখন মুখ দিয়ে বায়ু চলাচল শুরু হবে। তো সেটার জন্য আমরা বাচ্চা না কাঁদলেও তাকে জোর করে কাঁদানো হয়, বা যদি কাঁদতে দেরি হয় এই প্রাণবায়ুর কর্মটা যদি না হয়, অনেক সময় ব্রেনের মধ্যে খুব বড় ড্যামেজ হয়, সেরিব্রাল ড্যামেজ পর্যন্ত হয়ে যায়। তাই এটিতে প্রাণবায়ুর কর্ম হচ্ছে প্রাগমগন। তো সেখানে তার আগে কি বলা হলো শ্লোকটাতে? হৃদি প্রাণ। তো হৃদয় হচ্ছে প্রাণ। এখানে একই ব্যাপার, একইভাবে আমরা বললাম, আমরা ফিজিক্যাল যে সায়েন্স সেখানে প্রাণে যে হাওয়া যেটা ভরছে সেটা লাংসে বলা হচ্ছে, আমরা যেটা ফিজিওলজিতে জানি। লাংসের মধ্যে দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস রেসপিরেশন যেটা চলছে, ইন্সপিরেশন এক্সপিরেশন চলছে, এবং সেই অনুযায়ী আমরা মুখ দিয়ে নাক দিয়ে শ্বাস গ্রহণ করছি আবার বার করছি, এটা লাংস করছে, এটা ফুসফুস যেটা করছে ফিজিওলজি বলছেন। কিন্তু এখানে আমি বললাম আমরা যেটা করসপন্ডিং আমরা এখানে যখন বলা হচ্ছে সেখানে হৃদয় বলা হচ্ছে, ওই জন্য স্থানটি হৃদয় প্রাণ, হৃদয় প্রাণ বলা হচ্ছে। এবং প্রাণ আমাদের বলা হচ্ছে প্রাক বহির্গমন। আমরা এমনি কথার কথা ওখানে বলি না, প্রাণ ওষ্ঠাগত, যেমন বলছি ওষ্ঠাগত মানে প্রাণ যেন মুখের কাছে বেরিয়ে আসছে, এবং সেটা হৃদয় যেন কথা আসছে। চিন্তাতেও আমাদের গানে আছে যে মন বুঝেছে প্রাণ বোঝে না, সেখানে হৃদয়ের কথাই আসছে। সেখানে ফুসফুসের কথা বা শ্বাসের রোগের কথা করে, অ্যাজমা বা কারোর ব্রঙ্কাইটিস হচ্ছে, সেখানে বোঝানো হচ্ছে না। সেখানে যেন হৃদয় যেন আমার যেন, ঠাকুর বলছেন না কখনো কখনো সেই তার কোনো দুঃখ হচ্ছে বা তখন সেই গামছা নিংড়ানোর কথা বুকে আমার যেন কান্না আসছে, তার যখন চক খায় বা কারো শরীর যাচ্ছে বা কোনো দুঃখের ক্ষেত্রে। আমাদের জীবনে আমরা দেখি অনেক সময়, যেমন সেই ঠাকুর উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যে কেউ কাজ করছিল, ঘরে ঝাড় দিচ্ছিল, শুনছে এ মারা গেছে, ওর মারা গেছে, তার কোনো হেলদোল কিছু নেই। কিন্তু মারা যাওয়ার মধ্যে হঠাৎ কেউ বললে, তার খুব ঘনিষ্ঠ আত্মীয় কেউ, সে সঙ্গে সঙ্গে ধপ করে হাত থেকে তার ঝাঁটা পড়ে গেল, সে ধপ করে বসে পড়লো, সে আর যেন আর কথাই বলতে পারলো না। অর্থাৎ তার যখন যেন কুম্ভক রূপ অবস্থা সাময়িক ভাবে যেন হয়ে গেছে, তখন আর ওই পূরক এবং রেচক যে প্রাণ গ্রহণ করা এবং বার করে ইন্সপিরেশন এক্সপ্রেশন হচ্ছে না, অল্প সময়ের জন্য শ্বাসবায়ু যেন রুদ্ধ হয়ে গেছে। অর্থাৎ তখন তার ভাবটা কোথায় থাকে? সেরকম বুক চেপে ধরে বসে পড়ে যেন, বা তার যেন তখন যে তার মানে দুঃখর ভাব, যে তার যা কিছু ভাব আসে সেখানে তার হৃদয়তে অনুভব হয়। তখন কিন্তু তার জন্য তাকে অক্সিজেন দিতে হবে বা শ্বাসের চিকিৎসা করাতে হবে, শ্বাসের ওষুধ দিতে হবে, সেটা দিয়ে নয়। তো ওই জন্য হচ্ছে এখানে বলা হচ্ছে হৃদয় প্রাণ, এবং প্রাণের কর্ম হচ্ছে এই যেটা বলা হলো প্রাগমন, যে আমাদের বহির্গমন করছে। এরপর হচ্ছে গুধে অপান। গুধে আমরা একটু আগে পড়লাম যে রেকটাম বা অ্যানাস যেটা আমাদের যে ওই ইন্দ্রিয়র মাধ্যমে, সেখানে হচ্ছে তার কর্ম কি হচ্ছে অধোগমনাগম। অর্থাৎ সেখান দিয়ে আমাদের যে আমরা যেটা এক্সটার্নাল ওয়েতে আমরা যেটা ফ্ল্যাটাস পাস যেটা আমরা যেটা বলি, আমরা খুব ফিজিক্যাল সায়েন্স যেটা ফ্ল্যাটাস পাস করে যে আমাদের রেকটাম বা আমাদের পায়ুর দ্বারা, অর্থাৎ সেখানে যে আমাদের যে এই পঞ্চপ্রাণের যে বায়ুর যে তার যে কর্মটা, এটা একটা উপর দিকে গেল প্রাণটা, আর অপানটা ঠিক অপোজিট দিকে নিম্ন দিকে গেল এই বুধে আমাদের দ্বারা, রেকটাম বা এই অ্যানাসের দ্বারা নিম্ন দিকে যে অবগমনমান যেটা নিচের দিকে আমাদের যাচ্ছে, সেটিকে আমাদের অপান বায়ু অধগমন হচ্ছে। এরপরে বলা হচ্ছে
সমান নাভি সংস্থিত, না তার আগে একটা আছে বোধহয় এখানে, না সেটা পরেই আসবে। সমান নাভি সংস্থিত, সমান সমান হচ্ছে নাভিতে, নাভিতে আছে, নাভিতে সংস্থিত কেন না সেখানে আমরা জানি আমাদের ফিজিক্যাল সায়েন্স এখানে বলবে যে আমাদের স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন ইত্যাদি আছে এবং সেখানে ডাইজেশন ইত্যাদি কাজ হয়। তো এখানেও আমাদের তার মধ্যে যে আমাদের টিউব আছে, আমাদের যে অর্থাৎ আমাদের যে স্টমাক, ডিওডিনাম, আমাদের ইন্টেস্টাইন, তার মধ্যে সেখানে যখন অসুস্থতা হলে কখনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে যায় বা সেখানে টিউবটা ফেটে গেলে একটু পারফোরেশন হয়ে যায়, অপারেশন ইত্যাদি করতে হয়। তো সেখানের মধ্যে যে বায়ুটা রয়েছে টিউবের মধ্যে, ওই ইন্টেস্টাইনের মধ্যে, তো সেটির কাজটা কি হচ্ছে, নাভি সংস্থিত, নাভির ওই পেটের মধ্যে থেকে সেটির কর্মটা হচ্ছে সমান সমীকরণবান। এরপর একটু সেটা একটু পরে আসছে, আমি ওপর নিচ মিলিয়ে একসঙ্গে বলছি। সমীকরণবান মানে কি, আমাদের যে যে খাওয়া দাওয়া যেটা করছে সেটা সমীকরণ, অর্থাৎ যেন সিমেট্রিক্যাল করে ওটাকে আমাদের ডাইজেশন করতে, ঠিকঠাকভাবে ডাইজেশন করতে সাহায্য করে। যদি পেট খারাপ, যদি আমরা জানি যে আমাদের ইনডাইজেশন হলে পেট ফেপে যায়, কথা ঢেকুর ওঠে বা সমস্যা হয়, আমাদের খুব হয়। তো যখনই এই সমস্যাগুলো হয়, ডাইজেশন, ডিসপেপসি ইত্যাদি আমরা বলি, আমরা ওষুধ খাই, অ্যান্টাসিড ইত্যাদি নানা রকম খাই। তো সেটা হচ্ছে এই কর্মটি করছেন এই সমান বায়ু নাভিতে থেকে, সেখানে সমীকরণ করে আমাদের সব ডাইজেশনের একটা প্রপার রাখছেন। এরপরে হচ্ছে উদান কণ্ঠ দেশস্থ। উদান, উদান হচ্ছে কণ্ঠ দেশে, কণ্ঠ দেশে, উদান হচ্ছে ঊর্ধ্ব গতিবিশিষ্ট। কণ্ঠ দেশে কি হয়, আমরা যেন ভোকাল কর যেমন কথা বলি, আমরা যেমন ঠিক এর আগে আমরা ওই ওখানে বললাম বাকের ক্ষেত্রে যেমন বললাম ওই প্রত্যেকটা জায়গা কোন জায়গায় হচ্ছে, কিন্তু সেখানে যে শুধু তো ওই আমরা ঠোঁটের সঙ্গে আমার জিভ বা তালু বা কণ্ঠ দাঁত বা টাচ করলেই তো আমাদের কথা বেরোবে না, তার মধ্যে হাওয়া চলাচল হচ্ছে, যে হাওয়ার চলাচলে হাওয়ার কম্প্রেশন অনুযায়ী আমাদের কথাটা বেরোচ্ছে। আমরা ওষ্ঠবর্ণ, দন্তবর্ণ, মূর্ধন্য বর্ণ, তালব্য বর্ণ, সেই যে হাওয়া চলাচল, যে হাওয়াটা অর্থাৎ বায়ুরূপ যে চলাচল করছে, প্রাণ শক্তি, ক্রিয়া শক্তি যেটি রয়েছে, সেটি হচ্ছে উদান তাকে বলা হচ্ছে। সেটি কণ্ঠ দেশে ভোকাল কর্ডের ওখানে রয়েছে এবং সেটি কাজে ঊর্ধ্ব গমনবান, অর্থাৎ সেই যখনই সেই ঊর্ধ্ব দিকে যাচ্ছে সেই অনুযায়ী যেমন যেমন যেখানে প্রেস করছে, তালুতে, দন্তে, তারপরে আমাদের ওষ্ঠ, মূর্ধা ইত্যাদিতে, সেই রকম ভোকাল কর্ডের মাধ্যমে আমরা কথা বলছি। একজন গায়ক, যিনি সুরেলা গায়ক, তিনি খুব সুন্দর সেনে গাইতে পারবেন সে ভোকাল কর্ডের কণ্ঠদেশে। আর যিনি গাইতে গান জানেন না, তিনি একটা পুরো ভুলভাল, খুব সুতে খারাপ তিনি করবেন। তো সবকিছু যে উদানের কণ্ঠদেশস্থ সেই বায়ুর দ্বারা ঊর্ধ্বগমনের দ্বারা। এরপর বিয়ন্ড সর্ব শরীর, এরপর শরীরের বাকি যে অংশ রইল, সমগ্র যে শরীরটা, সে মাথা থেকে পা পর্যন্ত, সেখানেও তো এই প্রাণবায়ু ক্রিয়া শক্তির, আমাদের যা কিছু খাচ্ছি, পাচন শক্তি শুরু করে এই প্রাণবায়ু, আমি যেটা ফিজিক্যাল সায়েন্সে অক্সিজেন বলবে, হিমোগ্লোবিন, অক্সিজেন নিয়ে যাওয়া, নানা ইত্যাদি ফিজিক্যাল সায়েন্সে আমাদের বলা হবে। বা আমরা এই যে খাবার নিচ্ছি, সে খাবারে যে আমাদের এনার্জি গুলো পৌঁছচ্ছে, সেগুলি কর্ম হচ্ছে, সব প্রত্যেক শরীরের প্রত্যেক কোষ, প্রত্যেক সেলকে পুষ্টি দিচ্ছে। সেখানে এখানে বলা হচ্ছে জ্ঞান সর্ব শরীর, জ্ঞানের কর্ম হচ্ছে সেটি যে বিশ্বগমনবান, বিশ্বগমনবান অর্থাৎ আমাদের সমগ্র শরীরের মধ্যে, সমগ্র শরীরে বিশ্বরূপে সমগ্র শরীরকে, বিশ্ব এখানে একটা টেকনিক্যাল টার্ম, সেই অর্থে আমাদের আমাদের বেদান্ত শব্দ, সেটা পরে এলে আমরা আসবো। তো সমগ্র শরীরের মধ্যে জ্ঞান রয়েছে, সর্ব শরীর এবং বিশ্বগমনবান। এরপর হচ্ছে এতেশাম উপবায়ু পঞ্চ, এরপরে হচ্ছে পঞ্চ উপপ্রাণও আছে। এগুলো তো পাঁচটা মুখ্য প্রাণ বলা হলো, এরপরে পঞ্চ উপপ্রাণ ছোট ছোট কিছু আমরা যদি চিন্তা করে দেখবো, সেই সময় কত আগে ঋষিরা কত সূক্ষ্ম সূক্ষ্ম ভেবে গেছেন তারা। সেই সময় হয়তো তাদের এইসব আমাদের মধ্যে ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট, মাইক্রোস্কোপ ছিল না, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করে গেছেন। পঞ্চ মুখ্য প্রাণের পরে যে শরীরের মধ্যে আরো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কিছু জায়গা তো আমরা যদি দেখবো আমাদের মুভমেন্ট হচ্ছে শরীরের মধ্যে, আমাদের ফিজিক্যাল সায়েন্সে আমাদের ওই ভলেন্টারি মুভমেন্ট, ইনভলেন্টারি মুভমেন্ট, রিফ্লেক্স অ্যাকশন, নানা রকম আমাদের ফিজিওলজি, মেডিকেল সায়েন্সে বলা হবে। কিন্তু এখানে নানা ঋষিরা তার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম মুভমেন্ট গুলোকে পঞ্চ উপপ্রাণ বা পঞ্চ উপবায়ু বলেছেন। সেগুলো এটার আন্ডারে আসছে। সেগুলো কি কি বলছেন, ওই সবই একটি প্রাণের অন্তর্গত, কিন্তু অ্যাকশন অনুযায়ী আলাদা আলাদা ভাগ করে দিচ্ছেন। নাগ, কুর্মশ্চ, ক্রিকর, তারপরে দেবদত্ত, ধনঞ্জয়, পাঁচটা। নাগ, ক্রিকর, কুর্ম, দেবদত্ত, ধনঞ্জয়, পাঁচটা উপপ্রাণ, প্রত্যেকটা আবার আলাদা কর্ম। নাগ উদ্গীরণ চ अपि কুর্ম কুর্মাৎ উন্মিলন তথা ধনঞ্জয় পোষণঞ্চ দেবদত্তাৎ জৃম্ভনম। এখানে জুম্ভনম হয়ে গেছে, বললাম অনেক টাইপ এরর রয়ে গেছে। জৃম্ভনম ক্রিকরাৎ চ শ্রুতম জাতম ইতি
যোগ বিদহ বিদুহু, যেটা যোগবিদ, যারা যোগীরা ঋষিরা, তারা এগুলিকে তারা অনুভব করেন। তারা কোনো বাইরের ইনস্ট্রুমেন্ট বা কোনো মাইক্রোস্কোপ ল্যাবরেটরিতে নয়, তারা অনুভবে যোগসিদ্ধ অবস্থায় ঋষিরা তারা এগুলো অনুভব করেন। এই পাঁচটাকে প্রত্যেকটা ঠিকই এক একটা করে আসবে। এবারে নাগ হচ্ছে, নাগ রূপ যে উপপ্রাণ, তার কর্ম হচ্ছে উদ্গীরণ করে। উদ্গীরণ মানে কি? উদ্গীরণ মানে আমরা যেটা বলি, ওই যেটা ঢেকুর তেল আমরা খাওয়ার পরে যেটা বেলচিং বলি, বা আমাদের কখনো বেলচি কখনো হয়, কখনো হেঁচকিও কখনো রূপে ওঠে কখনো। অর্থাৎ সেখানে নর্মাল যেটা বলি, আমরা যদি ভেবে দেখি আগের যে কটা পঞ্চপ্রাণের বলা হলো, তার মধ্যে এই যে অ্যাকশনটা, এটা কোথাও বায়ুর মধ্যে দেওয়া ছিল না, তাই না? আমাদের সমানে যে ভেতরে একটা বায়ু কথা বলা হয়েছিল, যে সমান সমীকরণ হচ্ছে যে ইন্টেস্টাইনের মধ্যে, একদম নিচের দিকে অপায়ন বায়ু ছিল যেখান থেকে ফ্ল্যাটাস প্রেসার হচ্ছে, কিন্তু ওপর দিকে যে বেলচিং কখনো হচ্ছে বা ঢেকুর ওঠা যেটা হয়, খাবার যখন পেট ভরলে কখনো ঢেকুর ওঠে, বা কখনো পেটের অসুবিধা হলে বেলচিং, যেটা হেঁচকি ওঠার মতো কখনো সেগুলো যে ওঠে, তো সেগুলো কখনো কখনো ওই প্রাণবায়ুর মধ্যে কোনো স্পেসিফাই করা ছিল না। তো সেই ছোট্ট জিনিসটাকে এখানে তিনি হিসেবের মধ্যে আনছেন ঋষিরা, যোগীরা। নাগ হচ্ছে উদ্গীরণকারী, যেটা আমরা ওই এরকম ঢেকুর ওঠা বা বেলচিং যেগুলো করি সেটাকে বলা হচ্ছে। এরপর কুর্ম হচ্ছে উন্মিলনকারী। উন্মিলন এবং খোলা এবং বন্ধ দুটি, কোনটি? আমাদের চোখের পাতা খুলছি বন্ধ করছি। আমরা যদি ভেবে দেখি, আমরা যে কর্ম করছি, কথা বলছি, আমরা হাঁটছি চলছি, তার মধ্যে কোনো চিন্তা করে হিসেব করে আমরা চোখের পাতা খুলবো কোনো প্ল্যান করে করছি না। আমরা ভাবছি না যে এখন এবারে চোখের পাতা বন্ধ করি, এই খুলি, কিছু করছি না। অর্থাৎ চোখের পাতা খোলা বন্ধের জন্য আমরা দেখতে কোথাও অসুবিধা হচ্ছে না। আমি গাড়ি চালাচ্ছি, আমাদের চোখের পাতা ফিউ মাইক্রোসেকেন্ড বা ন্যানো সেকেন্ড যে বন্ধ হলো, কোথাও আমার গাড়ির তাতে চালাতে অসুবিধা হলো না, বা বই পড়তে অসুবিধা হলো না। এই যে সূক্ষ্ম সময়ের মধ্যে অদ্ভুত একটা ব্যালেন্স প্রকৃতির মধ্যে, ঈশ্বরের ইচ্ছায় অসাধারণ ইনস্ট্রুমেন্টটা চলছে শরীরের, এটা সেটা নিজের মধ্যে খেয়াল রেখে ওটা ঠিক বন্ধ খোলা করে যাচ্ছে, এবং তার মধ্যে চোখটা যাতে আমাদের ওই মানে জলীয় ভাবটা থাকে, সেটা যে শুকনো না হয় তার জন্য ওঠা নামা এগুলো করাচ্ছে। আর অথচ তার জন্য আমাদের দেখতেও দৃষ্টিশক্তি কোথাও অসুবিধা হচ্ছে না। এই যে অসাধারণ কর্মটা, যেটা অন্য কোনো পঞ্চবায়ুর কোনো ক্রিয়া শক্তির মধ্যে বলা ছিল না, এটি কুর্ম দ্বারা বলা হলো। কুর্ম উন্মিলনকর খোলা বন্ধের কর্মটি করছে। এরপরে বলা হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় তিনি হচ্ছেন পোষণকারী। আগে একটাতে বলা হচ্ছে জেনারেল, যেটা বলা হয়েছিল যেটা সমান বায়ুর দ্বারা ডাইজেশন। কিন্তু শুধু ডাইজেশন তো শুধু ওই জায়গাটা তো নয়, যে ডাইজেশন তো আমরা এখানে ফিজিওলজি বলবে যে ডাইজেশন ওইভাবে পেটের মধ্যে কিভাবে ডাইজেশন, কি অ্যাসিডের দ্বারা, কিভাবে এনজাইমের দ্বারা ডাইজেশন হয়। কিন্তু শুধু ডাইজেশন করলে তো আমার শরীর সুস্থ হবে না। ডাইজেস্টিভ যেগুলি ব্যানটা যেমন বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে, বলা হলো ব্যান বায়ুটি সর্বশরীরে পৌঁছে দিচ্ছে, কিন্তু সেটা পৌঁছে দেওয়ার কাজ করছে, সেটা একটা যেন ভেহিকেলের কাজ করছে, গাড়ির কাজ করছে, গাড়ির রূপে পৌঁছে দিচ্ছে। কিন্তু যে বায়ুর অংশ বা যে বায়ু ক্রিয়াটা, এই নিউট্রিশনটা ঠিক ভাবে আমাকে শরীরে পুষ্ট করছে, আমার মেটাবলিজম সিস্টেম গুলোকে, আমার মেটাবলিজম যেটা বিজ্ঞানে বলা হয়, যে সুগার টুগার রোগে যেমন ক্যাটাবলিজম বা মেটাবলিজম বেশি হয়, শরীর খুব শুকিয়ে যায় তাড়াতাড়ি ইত্যাদি, তো নানা রকম এই যে চেঞ্জ গুলো হচ্ছে, সেগুলো যথাযথভাবে পোষণ, যে নিউট্রিশনটা, পুষ্টিকে বজায় রাখা, এগুলির দ্বারা সমানের সাহায্যে, ব্যানের সাহায্যে, সেই কাজটি ধনঞ্জয় রূপ বায়ু, ওই জন্য পোষণকারী বলা হচ্ছে। এরপরে দেবদত্তের একটা অসাধারণ আর একটা বলছে জৃম্ভনকারী। জৃম্ভন মানে হাই তোলা। আমরা আগেরটা তখন ঢেকুর তোলা ওগুলো বলা হলো বেশি, যেগুলো জৃম্ভনকারী যেটা হাই তোলা, যেটা সেটাকে বলা হচ্ছে যে জৃম্ভন। বা সেখানে ক্ষেত্রে আমরা অন্যান্য ক্ষেত্রে জানি যে সেটা মানুষের হাই তোলার ক্ষেত্রে সেভাবে কখনো কোনো অল্প শব্দও বেরোয়, যদি খুব কেউ সজোরে হাই তোলে সেটাও শব্দ কখনো হয়। বা অনেক পশুর ক্ষেত্রে আমরা জানি জৃম্ভন শুনি, যেন হাতি ইত্যাদির ক্ষেত্রে জৃম্ভন খুব জোরালো শব্দ যেন বলা হয়। তো অর্থাৎ এখানেও যেটা আমাদের যে বায়ুর এই যে কর্মটি, অর্থাৎ এটারও ভেতরে কাজ আছে কি, জৃম্ভনের কর্মটা কি হচ্ছে, আমাদের যে ব্রেনের মধ্যে আমাদের যে সিস্টেম আছে, আমাদের যে নিদ্রার একটা স্লিপের একটা আমাদের যে ব্রেনের মধ্যে আমাদের যে এলাকাটা এটা রাখা আছে ব্রেনের মধ্যে একটা অংশ, সেটাকে আমাদের যেন জানান দিয়ে দিচ্ছে এটার মাধ্যমে। হাই তোলার মানে কি, যে ঘুম পাচ্ছে, অর্থাৎ তোমার শরীর এবারে তোমার নিদ্রা যেতে চাইছে, তোমার বিশ্রামে যেতে চাইছে, সুষুপ্তি স্বপ্নতে যেতে চাইছে। তো এই ক্রিয়া শক্তির দ্বারা আমাদের শরীরের মধ্যে ওই হাই তোলার মাধ্যমে ওটাকে আমাদের জানান দিয়ে দিয়েছে, ওটাই কাজ করছে। এবং তার মাধ্যমে ওই হাই তোলার মাধ্যমে যে অক্সিজেন, যে আমরা লম্বা করে হাই তুলি, একটা বেশি করে হাই তুলি, তাদের অক্সিজেন আমাদের বর্তমান ফিজিওলজি বা কোনো বিজ্ঞান বহির্দেশ শুনেছি আমি, যে সেখানে তার মাধ্যমে তারা নতুন কিছু জানছে না,
যে তার মাধ্যমে যে অক্সিজেনের জন্য লম্বা করে হাই তোলার মধ্যে আমি যে একটা অক্সিজেন নতুন করে আমি টানছি, সেটার মাধ্যমে যদি লম্বা করে আমি কয়েকবার করি, অর্থাৎ ব্রেনে যে অক্সিজেন কমে আছে, সে যে ঘুম পাওয়ার সেটা অনেকটা অক্সিজেন ডিপ্লিশনের অনেকটা রিপ্লিশন হয়ে যায় এবং ঘুমটা কেটে যেতে পারে আবার। অর্থাৎ সেখানেও একটা আমার সাপোর্টিং সিস্টেম তার সঙ্গে দেওয়া হচ্ছে। একদিকে সেটা ঘুম পাড়ানোর জন্য জানানো দিচ্ছে, ওয়ার্নিং বেলের মতো হচ্ছে, অন্যদিকে যদি তোমাকে সেই অনুযায়ী কাজ করতে থাকে না ঘুমিয়ে, সেটাকে তোমার সাপোর্ট সিস্টেম, যেন ব্যাটারি যেমন ফুরিয়ে গেলে লাস্ট সময় লাস্ট 10% বা গাড়ির ব্যাটারি লাস্ট তেল ফোড়ানোর শেষ দিকে সেটাকে এক্সট্রা টেনে দেওয়ার যে ক্ষমতা ওকে জানান দিয়ে করিয়ে দেয়, সেটাও যদি হয় সেই অক্সিজেনের মাধ্যমে সেখানে আমাকে আরো বাড়তি আরো কিছু কর্ম তখন শক্তিটা যেটুকু বেঁচে আছে সেটা দিয়ে আরো কিছু যদি আমার জেগে থেকে কাজ করার থাকে সেটা করিয়ে দিচ্ছে। দুদিকে ঘুমার জন্য আমাকে তৈরিও করছে বা মনে করিয়েও দিচ্ছে, আবার যদি না ঘুমিয়ে আমাকে জেগে থাকতে হয় পরীক্ষার সময় ইত্যাদি, সেটা আমাকে ওটা তৈরি করছে তার জন্য। এরপর ক্রিকর হচ্ছে ক্ষুৎকর দুটি অর্থ আছে। সুদ যে ধাতুটি, একটা হচ্ছে ক্ষুৎকর অর্থাৎ ক্ষুধার উদ্রেককারী, অর্থাৎ হাঙ্গার থার্স্ট। এটা ব্রেনের মধ্যে আমাদের বলা হবে, ব্রেনের মধ্যে আমাদের কিছু জায়গাগুলি আছে যেগুলি যে ব্রেনের মধ্যে সেই সিস্টেমগুলি, সেই অংশগুলি আমাদের কখনো খিদে পাচ্ছে, কখনো খিদে না পাচ্ছে ইত্যাদি, বা কখনো চেষ্টা পাচ্ছে, ব্রেনের মধ্যে ওই সেন্টারগুলি আমাদের জানিয়ে দেয় যে কখন কিরকম হচ্ছে। তো সেটা এখানে সেই বায়ুর কথা এখানে বলছেন, যে এখানে মানে ঋষিরা যোগীরা তখন সেইভাবে ভেবে গেছেন, উইদাউট এনি মোস্ট প্রবাবলি উইদাউট এনি এক্সটার্নাল স্থূল শরীরের কোনো কর্ম না থাকলেও বা কোনো করসপন্ডিং এক্সপেরিমেন্ট না করলেও, তো তাকে ওই ক্ষুধার উদ্রেককারী হাঙ্গার থার্স্টের কাজটি এই ক্রিকর বায়ুর দ্বারা হচ্ছে। এই ক্ষুদ ধাতুর আরেকটি অর্থ আছে, সেটি অর্থ আমরা নিয়ে নিচ্ছি। কোথাও ক্ষুৎকর অর্থে হাঙ্গার থার্স্ট নেওয়া হচ্ছে, ক্ষুদ ধাতুর আরেকটি অর্থ হচ্ছে, আমি একটা বায়ুর অর্থ ছেড়ে গেলাম, আমি যদি ভাবি হাঁচি, স্নিজিং, সেখানে তো আমরা যদি ভাবি না স্নিজিং করার সময় হাঁচের সময় আমার বায়ুর আমার সঞ্চালন ক্রিয়া শক্তি হচ্ছে, প্রাণশক্তি কর্ম হচ্ছে, তো সেটার জন্য তো কোনো বায়ুর কথা আমরা বলিনি, ভাবিনি। মানে এই সূক্ষ্ম জিনিসটাও ওখানে ভেবে নিয়েছেন ওরা। খুদ করের মধ্যে খুঁতের মধ্যে দুটো অর্থই আসছে, একটাতে হাঙ্গার থার্স্ট আসে আর একটা হাঁচি স্নিজিংও আসে। তো ক্রিকরের কর্ম এই দুটোর মধ্যে সেখানে নেওয়া হচ্ছে। তাহলে এই নিয়ে এই বিষয়টি পঞ্চপ্রাণ বলা হলো। এটি আগের দিনে কারো প্রশ্ন ছিল এই পঞ্চপ্রাণের বিষয়, আজকে এটার মধ্যে এই উত্তরগুলো এসে গেল। তাহলে এরপরে কি রইলো না, অনুবাদ হলো প্রাণাদি পঞ্চবায়ু হলো প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। তাদের যে স্থান বিশেষ বলা হয়েছে, হৃদয় প্রাণ, বীজদেশে অপান, সমান নাভিতে, উদান কণ্ঠে, ব্যান সর্বশরীরে। তাদের বিষয় হলো প্রাণ আগে বললাম বহির্গমনশীল, অপান অধগমন, উদান ঊর্ধ্বগতি, সমান ভুক্ত অন্যের সমীকরণ, ব্যান সমগ্র শরীরে গমন। আর প্রাণাদি পঞ্চবায়ুর উপবায়ু হলো পাঁচটি, নাক, কর্ম, কুর্ম, ক্রিকর, দেবতত্ত্ব, ধনঞ্জয়। এই বিষয়ে শাস্ত্রে বলা রয়েছে যে নাক থেকে উদ্গীরণ, যেটা বলা হলো ঢেকুর, পিচকি ইত্যাদি, কুর্ম থেকে চক্ষুর উন্মিলন, চোখ খোলা বন্ধ, ধনঞ্জয় থেকে পোষণ, নিউট্রিশন, আর দেবদত্তের হাই তোলা, আর ক্রিকর থেকে ক্ষুধা জন্মে বা কখনো কখনো হাঁচি স্নিজিং বলা হচ্ছে। এরূপ যোগীবিদগণ সেটা জানেন, নাগ উদ্গীরণকারী, কর্ম উন্মিলনকারী, ধনঞ্জয় পোষণকারী, দেবদত্ত জৃম্বনকারী, ক্রিকর ক্ষুধা উদ্রেককারী। তো এটা আমাদের আজকে এই অংশটা এতটা হলো, সময় অনেকটাই হয়ে এলো, কিন্তু একটু আলোচনা কেউ থাকলে একটু আলোচনা আমরা শুনে নিই। কেউ কিছু বলবেন? নির্মাল্য আছে আর অন্যরা রয়েছেন, কেউ কিছু জানাতে, বলতে, সাজেশন, ফিডব্যাক, প্রশ্ন করলে করতে পারে। মহারাজ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এই যে পঞ্চপ্রাণ, ধরুন ব্যান, অপান, সমান, উদান, হ্যাঁ ব্যান, সমান, উদান, আরেকটা কি জানাচ্ছে? হ্যাঁ, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। ওটা স্ক্রিন থেকে সরে গেছে নাকি জানি না। না, এখন এসছে আবার, মনে হচ্ছে অনুবাদ এসছে আবার। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা ছিল। হ্যাঁ, যাই হোক, তা সে এইটা আমরা আসলে আমাদের উপনয়নের সময় এগুলো শেখানো হয়েছিল, এবং না খাওয়ার আগে আমরা করতাম, ওই 5 বার ভাত দিতাম এই বলে, নাগ, ক্রিকর, কুর্ম, ধনঞ্জয়, ওর উপরে আবার জল দিতাম এই বলে, ওই প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। হ্যাঁ, এইটার কি সিগনিফিকেন্স? আর দ্বিতীয় হচ্ছে, আমরা যখন পুজো করি তখন যখন দেবতাকে নিবেদন করা হয় ভোগ, তখন ওই সেখানেও আছে প্রাণায় স্বাহা করে করে প্রত্যেকটা আসে। এটা কেন এর সাথে তার কি লিংক আছে কিছু? হ্যাঁ, এটার কারণ হচ্ছে এই যে এগুলি বলা হলো, এটার মধ্যে আরো গভীর আছে, সেটা পরের দিনের ক্লাসটাতে আসবে। এখন তো আমরা অবধি শুধু প্রত্যেকটা জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়,
এই কি কি পঞ্চপ্রাণ, অন্তরেন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদির তার কোন কোন স্থান, তার এরিয়া, শরীরের মধ্যে করসপন্ডিং স্থূলশ এরিয়া অংশ, আর তার কর্ম ফাংশন বলা হলো। এরপর সবগুলোর পেছনে আবার এক দেবতার স্থান আছেন। প্রত্যেক ইন্দ্রিয় বা প্রত্যেকটা পেছনে এক একজন দেবতা, অনুগ্রহীকারী দেবতা আছেন। দীপ ধাতু থেকে দেবতা বলা হয়। দীপ ধাতু মানে প্রকাশ, মানে লুমিনাস, যে লুমিনোসিটি, অর্থাৎ সেটির মানে দেবতা অর্থাৎ আমরা শুধুমাত্র যেটা আমরা মন্দিরে দেব দেবী যেটা ওরকম ভাবি বা কেউ অবিশ্বাস করতে পারে না দেব দেবী, ওটা তো মানে ওইভাবে ভাবতে পারেন, মানে এর মধ্যে গিয়ে সাইন্টিফিক থাকতে পারে তা নয়। এর দেবতার অন্য অর্থ আছে যে সর্বান্তর, যে অন্তর্যামী আছে ঈশ্বর, তিনি ঠিক যেমন একটা গভর্নমেন্টের ক্ষেত্রে, যেমন গভর্নমেন্টের ধরুন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট ইত্যাদি, তিনি গভর্নমেন্টের মূল রইলো। কিন্তু আমার যদি বিভিন্ন কাজে লাগে, আমাকে হয়তো পুলিশের কাজে যেতে হলে, আমাকে হয়তো মেডিকেল কাজে যেতে হলে, আমাকে হয়তো শিক্ষার কাজে যেতে হলে, আমি করসপন্ডিং ডিপার্টমেন্টে যাব, পুলিশের কাছে বা আইএএস বা আইপিএস বা কালেক্টর বা যে যে যার যা ডিপার্টমেন্ট লাগবে, আমাকে তো সবসময় প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কাছে যেতে হচ্ছে না। কিন্তু তারা যে করসপন্ডিং ডিপার্টমেন্টটা, প্রত্যেকে যে আইএএস ক্লার্ক ইত্যাদি, যে যেখানে গভর্নমেন্টের আধিকারিক বা মন্ত্রী, এমএলএ, এমপি ইত্যাদি আছেন, তারা সেই মিনিস্টার বা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টেরই বা গভর্নমেন্টেরই নিয়ম বা সেই যে আইন বা সেই সংবিধান ইত্যাদি অনুযায়ী, সেই পাওয়ার অনুযায়ী তাদের কিছু কর্মক্ষমতা, রেসপন্সিবিলিটি দেওয়া আছে। সেই অনুযায়ী তারা সেই তার নিজস্ব ছোট্ট ডিপার্টমেন্টের অংশটুকু, লিমিটেড অংশ কাজ করছেন। তো সেই জন্য এখানেও তাই এই প্রত্যেক যে এই প্রাণ, প্রত্যেক যে ইন্দ্রিয় ইত্যাদি, তার যে করসপন্ডিং যেন একজন যেন অনুগ্রহীকারী দেবতা আছেন, তিনি যেন চালাচ্ছেন। কারণ আলটিমেটলি এগুলি সবই অনাত্মা, আমরা তো আগে বলেছি, আমরা চাকরিতে অনাত্মা পড়ছি, অর্থাৎ অনাত্মা মানে জড়, এক কথা সেটা ইনার্ট। আমরা যা কিছু পড়ছি এটা মাথায় রাখতে হবে, যা কিছু পড়ছি এগুলো সব অনাত্মা, এভরিথিং ইজ ইনার্ট। তাহলে ইনার্ট জিনিস কি করে এই কাজকর্ম করছে? একটা ডেড বডি এর মধ্যেও তো সব আছে, হাত পা মাথা চোখ চুল সব রয়েছে, কিন্তু ডেড বডি নড়াচড়া করছে না, চলছেও না। তাহলে সামথিং ইজ, এর বিয়ন্ড কিছু আছে যেগুলো এগুলোকে যেটা চালাচ্ছে। তো সেটিকে বলা হচ্ছে যে ঈশ্বর, তার ঈশ্বরই এক রূপে, ঈশ্বরই এক এক রূপে তার যে যে ইন্দ্রিয় দ্বারা যে যে প্রাণ ইত্যাদি যা যে কর্মগুলি করছেন, সেই ইন্দ্রিয়গুলি বা সেই প্রাণ, পঞ্চপ্রাণের প্রত্যেকটা করসপন্ডিং দেবতার নাম দেওয়া আছে। সেই একই ঈশ্বর, মানে ঈশ্বর তিনি আলাদা নেই, ভগবান একজনই, তিনি নানা দেবদেবীর হয়েছেন। এই দেবদেবীর রূপে তিনি আমাদের যেমন চোখ, কান, আমাদের মন, বুদ্ধি, হাত পা, এখানে প্রাণ, অপান, বায়ন, প্রত্যেকে এক এক দেবতা রূপে সেখানে কর্মগুলি করছেন এবং সেখানে সেগুলি করাচ্ছেন। সেগুলি কোনগুলি আমরা পরের দিনে আসবো, আজকে শুধু নামগুলো বলে দিচ্ছি। অসাধারণ নামগুলো শুনলে বুঝবে, তুমি জানো সেটা রোজ তুমি পূজাতেও করো, বিশেষত শিব পূজার সময় আমরা করি। আমরা বলি না ঈশানের কথা, ঈশানের কথা বলি, তারপর কি তৎপুরুষের কথা বলি, আর কি বলি বামদেবের কথা বলি, আর কি বলো সদ্যজাতের কথা বলি, আর একটা কি অঘোর অঘোরের কথা বলি, 5 কথা বলি না। এই 5 সময় শিবের পূজার সময় আমরা 5 রূপে শিবকে আমরা বৈদিক মন্ত্র আছে, আমরা পুজো দিয়ে প্রার্থনা করি। তো এই যে 5 রূপে আছেন, এই যে শিব যিনি মানে অন্তর্যামী, তিনি এই পঞ্চপ্রাণের অধিষ্ঠাত্রী দেবতা। এই 5 রূপে পঞ্চপ্রাণে প্রাণ, অপান, ব্যান, উদান, তাদের অধিষ্ঠাত্রী দেবতা রূপে এই অঘোর এরাই রয়েছেন। ঈশান, তৎপুরুষ, সদ্যজাত, বামদেব আর অঘোর। কোনজন কার মধ্যে রয়েছেন আর কোনজন কি কর্ম রয়েছে সেটা আমরা পরের দিন ডিটেলসে আসবো, সেদিনকে আমরা প্রত্যেকটাই নেবো। জ্ঞানেন্দ্রিয়, প্রত্যেক জ্ঞানেন্দ্রিয়ের পেছনে এক একজন দেবতা আছে, তার কর্ম রয়েছেন, কর্মেন্দ্রিয় আছেন, এই মন বুদ্ধি চিত্ত অহংকার এক এক দেবতা আছেন, আর এই পঞ্চপ্রাণেরও এক এক দেবতা আছেন, যেটা পঞ্চপ্রাণের নামটা বলেই দিলাম আজকে। তো সেটা ওয়ান্ডারফুল, মানে ওয়ান্ডারফুল ওয়েতে তার যে ফাংশনটা যখন দেখবো, সেটাও দেখবো কতটা যুক্তিসম্মত, কোন দেবতার নামের সঙ্গে কোন ইন্দ্রিয় ফাংশন। আজকে যেমন আমরা বললাম না, যে গলার সঙ্গে মন বললাম ইত্যাদি, কতটা একদম মানে অহংকারের সঙ্গে হৃদয় বললাম, খাপে খাপে মিলে গেল যেন। আমরা যে প্রত্যেক বাচ্চা ছিল যেন এটার সঙ্গে মিলিয়ে যেতে পারবে। তো সেইভাবে প্রত্যেক দেবতা যখন এক একটা ইন্দ্রিয় বা এক একটা দেবতা বলে, আমরা দেখলাম হ্যাঁ কতটা সত্যি। তো আমরা ভাবিনি এই দেবতার এই কর্মের সঙ্গে এই ইন্দ্রিয়টা, এটা সত্যি তো তাই তো হয়। তো এটা পরের দিন আমরা আসবো, আজকে তো সময় হয়ে গেছে বোধহয়, ওটা অনেক সময় লাগবে, ওটা এরপরে আসবেন, এরপরের শ্লোক থেকে শঙ্করাচার্য বলতে শুরু করবেন নেক্সট দিনে। আজকে তাহলে এটাই শুধু বলা রইলো। ওই জন্য তাদের ওই দেশে জ্বরের কেন প্রাণায়াসে অপানায়াস যে আমরা প্রার্থনা করছি পূজাতে আমি দিচ্ছি, তাতে কোনো জ্বরকে আমরা প্রার্থনা পূজা করছি না, তার মাধ্যমে সেই অন্তর্যামের ঈশ্বরকেই করছি, তারই এক এক রূপে ঈশান, তৎপুরুষ, অঘোর, সদ্যজাত, বামদেব এক এক রূপে তাদের প্রার্থনা করে তাদের আমরা আত্মনিবেদন করছি। এইটি এবার তাদের এক একটি ডিটেলসে পরের দিন আমরা আসবো। আর অন্য কেউ আরো যদি এটাই পরের দিন বলে আমরা তাহলে ডিটেলসে আসবো, আজকে তো সময় হয়ে গেছে বলে প্রত্যেকটা ডিটেলসে আজকে শুধু নামগুলো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওয়ান্ডারফুল ইন্টারেস্টিং এটা যদি আমরা ভাবি। আরো কেউ কিছু বলতে চাইবেন? আর কেউ যদি বলতে চান?
নাহলে আমরা শেষ করবো নির্মাল্য প্রথম এই শ্লোকটা দিয়ে আবার। আর কোনো প্রশ্ন থাকবে বা কিছু আলোচনা? এনিবডি এলস? নেই বোধহয়, তাহলে নির্মাল্য আমরা হ্যাঁ এই মা প্রথম শ্লোকটা দিয়ে শেষ করি আজকে। হ্যাঁ মা পরের দিন আমরা ওইগুলো আবার হ্যাঁ। আসবো। হ্যাঁ বল বল। দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ দৃশ্যং সর্বমনাত্মা স্যাৎ দৃকেব আত্মা বিবেকিনঃ দৃক এব আত্মা বিবেকিনঃ আত্মানাত্ম বিবেকোয়ম আত্মনাত্ম বিবেকোয়ম কথ্যতে গ্রন্থকোটিভিঃ। কথ্যতে গ্রন্থকোটিভিঃ।